আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস অষ্টম খণ্ড থেকে, যে বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প রিপু সংহার। আজ থাকলো অন্তিম পর্ব। নিজের ঘরের মধ্যে বসেছিল শত্রুঘ্ন। উপর থেকে নেমে এসে সোজা নিজের ঘরে ঢুকে বসেছিল শত্রুঘ্ন। শত্রুঘ্নের মুখের দিকে তাকালেই বোঝা যায় সে যেন বিশেষ চিন্তিত। শত্রুঘ্ন কি আশু বিশ্বাসের মৃত্যুর কথাটাই ভাবছিল? নারায়ণী ম্যানশনের সমস্ত ফ্ল্যাটের বাসিন্দাদেরই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, হয়তো কাউকে বাদ দেবে না। হঠাৎ পদশব্দে চোখ তুলে তাকালো আরতি। সঙ্গে সঙ্গে বিরক্তিতে যেন শত্রুঘ্নর ভ্রু দুটো কুঁচকে যায়। কি জন্য এসেছো এখানে আবার? দাদা, বলে দিইনি তোমাকে যে কখনো দাদা বলে আমাকে ডাকবে না? যাও, চলে যাও। হঠাৎ শেষ রাত থেকে মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে, তার আমি কি করব? আমি কি ডাক্তার? ডাক্তার ডেকে দেখাও গে। ডাক্তার ডেকেছিলাম, মা একবার তোমার সঙ্গে দেখা করবার জন্য অত্যন্ত ব্যস্ত হয়েছে, তাই। কেন? আমার সঙ্গে দেখা করে হবেটা কি? মা হয়তো আর বাঁচবে না। একবার যদি তুমি যেতে, কেউই চিরদিন বাঁচে না, একদিন না একদিন সকলকেই যেতে হয়। রীতিমতো রুক্ষ গলাতেই কথাগুলো বললে শত্রুঘ্ন। আরতি কোনো জবাব দিল না, সঙ্গে সঙ্গে চুপ করে দাঁড়িয়ে রইল। শত্রুঘ্ন যেন কি ভাবল, চোখ মুখের বিরক্তিটা তার যায় না, ভ্রু দুটো কুঁচকেই থাকে। বলে, বাঁচবে না বুঝলে কি করে? ডাক্তার বলেছেন? আমি বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ, তাই তার এই শেষ সময় একটিবার যদি যেতে। না, আমি যেতে পারবো না। জানি না তুমি কি কারণে মার উপরে এত বিরক্ত, জানতেও চাই না, তবে এ বিশেষ সময়ে তার। ঠিক আছে। শত্রুঘ্ন উঠে দাঁড়ালো। চলো, যাচ্ছি। একটা অবিমিশ্র ঘৃণা আর বিরক্তি যেন শত্রুঘ্নের কণ্ঠস্বরে স্পষ্ট হয়ে ওঠে। গায়ে জামা চড়ানোই ছিল, দরজার দিকে এগিয়ে গেল। চলো। আরতীয় শত্রুঘ্নকে অনুসরণ ঘর থেকে বের হয়ে এলো। শত্রুঘ্ন দরজায় লক করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। অত বড় ফ্ল্যাট বাড়িটার ভাড়াটেরা কেউ বোধহয় তখনও জানতে পারেনি গত রাত্রে 3 তলায় কি দুর্ঘটনাটা ঘটে গিয়েছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে কয়েকজনের সঙ্গে চোখাচোখি হলো শত্রুঘ্নর। কারো মুখেই কোনো জিজ্ঞাসা বা উদ্বেগের চিহ্নমাত্রও নেই। রাস্তায় নেমে শত্রুঘ্ন একটা চলন্ত খালি ট্যাক্সি হাত ইশারায় থামিয়ে আরতিকে নিয়ে ট্যাক্সিতে উঠে বসল। পাশাপাশি দুজন নিঃশব্দে বসে থাকে, কারো মুখেই কোনো কথা নেই। দুজনের মনের তখন দুটো বিভিন্নমুখী চিন্তাধারা যেন নিঃশব্দে বয়ে চলছিল। আরতি আজ পর্যন্ত জানে না, বুঝতেও পারেনি কেন তাদের দাদা হঠাৎ একদিন তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে অজ্ঞাতবাসে চলে গিয়েছিল। মাকেও কথাটা জিজ্ঞাসা করেছে কতবার, কিন্তু মা কিছুই বলেনি। আরতির মনে হয়েছে একবার মা বলতে চায় না, কিন্তু কেন? মা কি তার কারণটা জানে এবং ইচ্ছে করেই মুখ বন্ধ করে আছে? দাদা তো তাদের জীবন থেকে হারিয়েই গিয়েছিল, দীর্ঘদিন পরে আবার তার সন্ধান মিলল, কিন্তু তখন সে অন্য মানুষ। এমনকি পৈতৃক পদবিটা পর্যন্ত সে তার নামের পিছন থেকে মুছে দিয়েছে। তখন কোনো সম্পর্কই তাদের সঙ্গে আর রাখতে চায় না দাদা, কিন্তু অর্থ সাহায্য করছে এবং করবেও। আরতি বুদ্ধিমতী, তার আবার এ সন্দেহ হয়েছে মনে, দাদার তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করার মূলে রয়েছে হয়তো তাদের মাই। অথচ স্পষ্টাস্পষ্টি মাকে আজ পর্যন্ত সে কথা জিজ্ঞাসা করতে পারেনি। সেই কথাই ভাবছিল আরতি। শত্রুঘ্ন ভাবছিল, যে নারী তার জীবনের সবচাইতে বড় দুঃস্বপ্ন, যার প্রতি তার বুকের মধ্যে দীর্ঘদিনের সঞ্চিত একটা ঘৃণা ছাড়া কিছুই নেই, যাকে সে জীবনে কোনোদিনই ক্ষমা করতে পারবে না,
তার কাছেই আজ এত বছর পরে তাকে আবার গিয়ে দাঁড়াতে হবে। কিন্তু কেন কেন সে ডাকছে? কি বলতে চায় তাকে সেই নারী? সে তো কিছুই আর শুনতে চায় না, শোনার কিছুই আর তার নতুন করে প্রয়োজনও নেই। এ কি বিড়ম্বনা! কারণ তাকে যেতেই হচ্ছে, সামনাসামনি মুখোমুখি আবার হতেও হবে। একটা ছিন্ন মলিন শয্যায় পালঙ্কের উপর শুয়েছিল বাসন্তী। মুখটা ভেঙে গিয়েছে, কোটরগত দুটি চক্ষু, শীর্ণ কপাল, রগের দুপাশের চুলে পাক ধরেছে। চোখ বুজে শয্যায় পড়েছিল বাসন্তী। শত্রুঘ্নের পদশব্দ পেয়ে চোখ মেলে তাকালো, ক্লান্ত অবসন্ন দৃষ্টি। দীর্ঘ 5 বছর পরে আবার মা ও ছেলে আজ মুখোমুখি হয়েছে। ক্ষণকাল ছেলের মুখের দিকে চেয়ে রইল বাসন্তী, তার দু চোখে জল। খোকা, ক্ষীণ কণ্ঠে ডাকলো বাসন্তী। কেন ডেকেছ আমাকে? শত্রুঘ্নের কণ্ঠস্বরে চাপা বিরক্তিটা বেশ স্পষ্টই ফুটে ওঠে যেন। একটা কথা বলবো বলে। আরতি। কি মা? তুই ঘর থেকে যা, দরজাটা টেনে দিয়ে যা। আরতি কোনো বাক্যব্যয় না করে ঘর থেকে বের হয়ে গেল। যাবার সময় নিঃশব্দে দরজার কপাট দুটো টেনে ভিজিয়ে দিয়ে গেল। খোকা, ক্লান্ত কণ্ঠে আবার ডাকলো বাসন্তী। শত্রুঘ্ন মার মুখের দিকে তাকালো, মুখটা কঠিন। 8 মাস হলো একেবারে বিছানা থেকে উঠতে পারিনি, নচেত আমি হয়তো তোর কাছে যেতাম। কি বলার জন্য ডেকেছ বলো, আমার সময় নেই। বুঝতে পারছি, আমারও সময় হয়ে এসেছে, কিন্তু যে কথাটা তোর জানা দরকার, কতবার ভেবেছি বলবো, কিন্তু বলতে পারিনি। সে কথাটা যদি আজ যাবার সময়ও না বলে যাই। তোমার কোনো কথাই শোনবার আমার প্রবৃত্তি নেই। কঠিন গলায় ধীরে ধীরে বাসন্তীকে থামিয়ে দিয়েই কথাগুলো বললে শত্রুঘ্ন। কিন্তু না বললে? বললাম তো, শুনতে চাই না আমি। শুনবি না? না। তারপরে একটু থেমে বললে, তোমার লজ্জা ঘৃণা কোনোটাই না থাকতে পারে, কিন্তু ও দুটোর একটাও আমি এখনো বিসর্জন দিতে পারিনি। খোকা, আর যদি কিছু তোমার বলবার থাকে তো বলতে পারো, ওসব কথা থাক। আমার সন্দেহ হয়েছিল, তুই সব জেনেছিস। এখন বুঝতে পারছি সন্দেহটা আমার মিথ্যা নয়। যাক, তুই যখন সব জানিস, জানতে পেরেছিস, আমি কি এখন যেতে পারি? বাসন্তীকে থামিয়ে দিয়ে বললে শত্রুঘ্ন। বাসন্তী 2 চোখের পাতা বুঝিয়ে নেয়। আরতি দরজার এক পাশে দাঁড়িয়ে কান পেতেছিল তার মা ও দাদার মধ্যে কি কথাবার্তা হয় শুনবার জন্য। কেন যেন আরতির মনে হয়েছিল তার মা ও দাদার মধ্যে কোথায় একটা গোপন কারণ আছে, যে কারণে তার দাদা মায়ের উপর এত বিরূপ, কিন্তু আন্দাজ করতে পারে না সেটা কি হতে পারে, কি এমন কারণ থাকতে পারে। ব্যাপারটা যেন আরতি কল্পনা করতে পারত না। দাদার মায়ের উপর এত বিতৃষ্ণা কেন? অবশ্যই শেষের দিকে এটা অন্তত বুঝতে কষ্ট হয়নি আরতির। তাদের মাকে নিয়েই এমন কোনো একটা ব্যাপার আছে, যে জন্য তাদের দাদা তাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছে, এমনকি নাম ও পদবিটাও নিজের বদলে ফেলে অজ্ঞাতবাসে দিন কাটাচ্ছে। কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল আরতি। হঠাৎ শত্রুঘ্নর কণ্ঠস্বরে চমকে উঠল। আরতি। আরতি নিঃশব্দে তার দাদার মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। পকেট থেকে 100 টাকার দুটো নোট বের করে আরতির দিকে এগিয়ে দিতে দিতে শত্রুঘ্ন বললেন, এই টাকা রাখো, চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়, আরও যদি টাকার দরকার হয় তো পাবে। তারপরে একটু থেমে বললে, কে দেখছে? ডক্টর চৌধুরী। তাকে বলো আর কাউকে যদি ডাকতে তিনি চান পরামর্শের জন্য ডাকতে পারেন। কথাগুলো বলে শত্রুঘ্ন আর দাঁড়ালো না। নারায়ণী ম্যানশনে ফিরে এলো শত্রুঘ্ন। ইতিমধ্যে আশু বিশ্বাসের মৃত্যুর ব্যাপারটা ম্যানশনের ভাড়াটাদের মধ্যে জানাজানি হয়ে গিয়েছিল কেমন করে না জানি। চারিদিকে একটা চাপা উত্তেজনা, ফিসফিস কানাকানি। আরও একটা ব্যাপার জানতে পারল শত্রুঘ্ন। পুলিশ সব ভাড়াটেদেরই গত রাত্রে গতিবিধি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে। 3 তলায় কোলাপসিবল গেটের সামনে পুলিশ প্রহরা বসেছে।
রাত্রের দিকে 9টা নাগাদ রাধেশ এসে হাজির হলো কিরিটির গৃহে। কিরিটি একটি বিলিতি ক্রাইম ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল বসে বসে, আর তার মুখোমুখি বসে কৃষ্ণা ক্রুশ দিয়ে লেস বুনছিল। কিরিটি বাবু, আসুন। মিস্টার ব্যানার্জি, ময়নাতদন্তের রিপোর্ট পেলেন? হ্যাঁ, রাধার কুইয়ার, বসতে বসতে বললে ব্যানার্জি। জানেন মিস্টার রায়, ময়নাতদন্ত করতে গিয়ে একটা বিচিত্র বস্তু পাওয়া গিয়েছে মৃতের দেহে। তাই নাকি? হ্যাঁ। কি পাওয়া গিয়েছে? মৃতের হার্টের ভেন্ট্রিকুলার চেম্বারের মধ্যে একটা অদ্ভুত জিনিস বিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। এনেছেন সেটা? হ্যাঁ, এই দেখুন। রাধেশ ব্যানার্জি কাগজে মোড়া একটা ছোট্ট ভাঙা বড়শির মাথার মতো বস্তু পকেট থেকে বের করে কিরিটির হাতে দিল। ডাক্তারের মতে এটাই মৃত্যুর কারণ, এবং মৃতের বাঁদিকের বুকে যে রক্তবিন্দু ও মাইনি ডট ইনজুরিটা দেখতে পাওয়া গিয়েছে সেটা এ বস্তুটি মৃতের হার্টের চেম্বারে প্রবেশ করবার জন্যই। কিরিটি সাগ্রহে বস্তুটা দেখতে দেখতে কি যেন ভাবল। তারপর কৃষ্ণার দিকে তাকিয়ে বলল, কৃষ্ণা, দেখি তোমার ক্রুশ কাঁটাটা। কি হবে? কৃষ্ণা শুধায়। দাও না। কৃষ্ণা ক্রুশ কাঁটাটা স্বামীর হাতে তুলে দিল। কিরিটি অতঃপর ক্রুশ কাঁটার মাথা ও মৃতের হার্টের মধ্যে যে বস্তুটি বিদ্ধ হয়েছিল দুটো বেশ কিছুক্ষণ পরীক্ষা করে বললে, অদ্ভুত ব্যাপার। কি হলো গো? কৃষ্ণা শুধায়। কিরিটি বললে, অনেক প্রকার অস্ত্রের সাহায্যে মানুষের মৃত্যু হতে দেখেছি ইতিপূর্বে, কিন্তু এমনটি চোখে পড়েনি। কি ব্যাপার কিরিটি বাবু? রাধেশ শুধায়। কিরিটি রাধেশ ব্যানার্জির প্রশ্নের জবাব না দিয়ে বললে, মৃত্যুর কারণটা বোঝা গেল, এবং এও বোঝা গেল আশু বিশ্বাসকে হত্যাই করা হয়েছে, কিন্তু এ সন্দেহটা হয়েছিল কেন তার? কার কথা বলছেন কিরিটি বাবু? রাধেশ ব্যানার্জি প্রশ্ন করে। হার্টফেল নয়, অস্বাভাবিক মৃত্যু। মিস্টার ব্যানার্জি কিছু বলছিলেন? রাধেশ ব্যানার্জি তাকালো কিরিটির মুখের দিকে। কিরিটি ততক্ষণে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ চলুন, একবার ঘুরে আসা যাক। কোথায়? রাধেশ ব্যানার্জি প্রশ্ন করল। নারায়ণী ম্যানশনে। কিন্তু আমার যে এক্ষুনি বড় কর্তার ওখানে একবার যেতে হবে। বেশ, আপনি যান, আমি একাই তাহলে একবার ঘুরে আসি। রাধেশ ব্যানার্জি না বুঝতে পারলেও কৃষ্ণা বুঝতে পেরেছিল কোনো একটা সমাধানে অথবা সমাধানের একেবারে কাছাকাছি পৌঁছেছে তার স্বামী, নচেত এক্ষুনি নারায়ণী ম্যানশনে যাওয়ার জন্য অস্থির হতো না। কৃষ্ণা শোধালো, ফিরতে দেরি হবে? দেখি বিশেষ দেরি হবে না। ওই সময় রাধেশ ব্যানার্জি আবার বললে, কাল গেলে হতো না? না। শত্রুঘ্ন পরের দিনও সারাটা দিন তার ঘরের মধ্যেই কাটিয়ে দিল, কোথাও বের হলো না। নারায়ণী ম্যানশন যেন একেবারে অদ্ভুত স্তব্ধ হয়ে গিয়েছে। একটু আগে শীতের ধোঁয়াটে সন্ধ্যার আবছায়া নেমে এসেছে। রাস্তায় রাস্তায় আলো জ্বলে উঠেছে। আলো জ্বালায়নি শত্রুঘ্ন তার নিজের ঘরে। আবছা অন্ধকারে একটা চেয়ারের উপর গাটা এলিয়ে দিয়ে পড়েছিল শত্রুঘ্ন। দরজা ঘরের ভেজনাই ছিল। ভেজানো দরজার গায়ে পরপর দুটো মৃদু টোকা পড়ল। কে? ভিতরে আসতে পারি? আসুন, দরজা খোলাই আছে। কিরিটি এসে ঘরে ঢুকল। শত্রুঘ্ন উঠে তাড়াতাড়ি সুইচ টিপে ঘরের আলোটা জ্বেলে দিল। কিরিটি বাবু, বসুন। শত্রুঘ্ন বাবু, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। শত্রুঘ্ন কিরিটির মুখের দিকে তাকালো সপ্রশ্ন দৃষ্টিতে। আপনি সেদিন আপনার জবানবন্দিতে বলেছিলেন রাত 11:15 বের হয়ে আবার রাত 12:15 নাগাদ ফিরে আসেন। হ্যাঁ, কিন্তু নিচের নেপালি দারোয়ান বাহাদুর বলছিল। কি বলছিল? আপনি 11:15 বের হননি, বের হয়েছিলেন রাত 11টায়। রাত 11টায়? হ্যাঁ, রাত 11টার সময়ই আপনি বের হয়েছিলেন, কারণ বাহাদুর বলছিল সেই সময় সিঁড়ির ঘড়িতে 11টা বাজছিল। তা হবে, হয়তো আমারই সময়টা ভুল হয়েছে। আচ্ছা, প্রেসে কিসে গিয়েছিলেন? ট্যাক্সিতে? না। তবে? হেঁটে। আর ফেরার সময়? হেঁটেই ফিরেছি।
এখান থেকে রাত 11টায় বের হয়ে বজ্রধ্বনি অফিসে হেঁটে গিয়ে রাত 11:15টায় ফিরে আসা নিশ্চয়ই সম্ভব নয়। মাত্র 45 মিনিটে বৈঠকখানা থেকে। শত্রুঘ্ন চুপ করে থাকে। তাছাড়া রাত 11:15টারও আপনি আসেননি ফিরে। কে বললে? আমি জানি। তাহলে তো নিশ্চয়ই আপনি এও জানেন কখন আমি ফিরেছি সে রাত্রে। মনে হয় 12টার পর কোনো এক সময় ফিরেছেন। আর আপনি একা নন, আপনার সঙ্গে আরও একজন ছিল। কে সে? কে আপনার সঙ্গে এসেছিল? কেউ আমার সঙ্গে আসেনি, আমি একাই এসেছিলাম। শত্রুঘ্নবাবু, আমি জানি আপনার সঙ্গে আর একজন ছিল। কে সে বলুন। বললাম তো কেউ আমার সঙ্গে ছিল না। ছিল, তার গায়ে একটা কালো ওভারকোট ছিল। আমি বলছি আমার সঙ্গে কেউ ছিল না, অথচ আপনি বারবারই বলছেন কেউ ছিল, তার গায়ে কালো ওভারকোট ছিল। এই অবস্থায় আমার আর কি বলার থাকতে পারে বলুন। শত্রুঘ্নবাবু পরক্ষণে কিরিটি প্রশ্ন করল, বাসন্তী কে? হঠাৎ যেন ভূত দেখার মতোই চমকে ওঠে শত্রুঘ্ন কিরিটির কথায়। বলবেন কি বাসন্তী কে? নামে মনে হচ্ছে একটি স্ত্রীলোক। স্ত্রীলোকটি কে জানতে পারি কি? শত্রুঘ্ন চুপ করে থাকে। কিরিটি তাকিয়ে থাকে শত্রুঘ্নর মুখের দিকে। শত্রুঘ্নবাবু, কিরিটি আবার ডাকল, বলুন। কই, আমার প্রশ্নের জবাব দিলেন না তো। কে বাসন্তী? আপনি তাকে চেনেন মনে হয়। শত্রুঘ্ন চুপ। চেনেন না? না। ও নামটা কি কখনো শোনেননি? না। আশু বিশ্বাসের মুখেও শোনেননি? না। আচ্ছা, অবিনাশ চক্রবর্তী বলে কাউকে চেনেন? না। ওই নামটাও কখনো শোনেননি? না। যাক, চেনেন না যখন ওদের দুজনের কাউকেই, তখন আর কি বলার থাকতে পারে। কিরিটি শান্ত গলায় বললে। শত্রুঘ্ন যেন প্রস্তর মূর্তির মতোই বসে থাকে। শত্রুঘ্নবাবু, কিরিটি বলল, আপনি আমাদের সর্বপ্রথম ফোনে খবর দিয়েছিলেন আশুবাবু মৃত, এবং আপনার প্রথম থেকেই ধারণা হয়েছিল তার মৃত্যুটা স্বাভাবিক নয়। কেন ওই রকম ধারণা হলো আপনার? মনে হয়েছিল। মনে হওয়ার একটা কারণ নিশ্চয়ই ছিল। না, এমনি আমার মনে হয়েছিল। আপনি বোধহয় এখনো জানেন না আপনার ধারণাটা ঠিকই। ঠিক? হ্যাঁ, এবং ওই সঙ্গে আরও একটা কথা বোধহয় আপনার জানার দরকার শত্রুঘ্নবাবু। শত্রুঘ্ন কিরিটির কথার কোনো জবাব দেয় না। নিঃশব্দে কিরিটির মুখের দিকে তাকিয়ে থাকে। আশু বিশ্বাসের মৃত্যু হয়েছে রাত 12:30 থেকে 1টার মধ্যে কোনো এক সময়। পোস্টমর্টেমের রিপোর্ট তাই বলছেন। এবং মৃত্যু হয়েছে তীক্ষ্ণ ধারালো সূচের মতো, যার মাথাটা বড়শির মতো, সেই রকম কিছু দিয়ে। হার্টের মাসলের মধ্যে সেই জিনিসটার অগ্রভাগ পাওয়া গিয়েছে পোস্টমর্টেমে। এবং আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না কিরিটিবাবু। কি বলতে চাইছেন আপনি? বুঝতে পারছেন না? না, কারণ আপনাদের পোস্টমর্টেম রিপোর্ট যদি তাই বলে 12টা থেকে 1টার মধ্যেই কোনো এক সময় আশু বিশ্বাসকে হত্যা করা হয়ে থাকে, তাহলে রাত 3টে নাগাদ তিনি তার ঘরে ফিরে এলেন কি করে, তাই না শত্রুঘ্নবাবু? কিরিটি প্রশ্নটা করে তাকালো শত্রুঘ্নের মুখের দিকে। হ্যাঁ, মৃত অবস্থায় নিশ্চয়ই তিনি হেঁটে তার ঘরে গিয়ে ঢুকে চেয়ারে বসেননি। তিনি যে হেঁটে গিয়ে তার ঘরে ঢুকে তার চেয়ারে বসেছিলেন, তার কোনো সঠিক প্রমাণ তো এখনো কেউ পায়নি, অর্থাৎ সেটা প্রমাণিত হয়নি। কিরিটি আবার বললে। শত্রুঘ্ন চুপ করে থাকে। আচ্ছা শত্রুঘ্নবাবু, এমনও তো হতে পারে, কিরিটি বললে, সকলের চোখে একটা ধোঁকা দেওয়ার জন্যই। ধোঁকা দেওয়ার জন্য? কি? শত্রুঘ্ন প্রশ্নটা করে কিরিটির মুখের দিকে তাকালো। কিরিটি আবার বললে, হত্যাকারী সমস্ত ব্যাপারটা ওইভাবে সাজিয়েছিল, অর্থাৎ সব ব্যাপারটাই হয়তো হত্যাকারীর একটা সাজানো ব্যাপার। সাজানো ব্যাপার বলছেন? শত্রুঘ্ন শুধালো। আমাদের তো তাই মনে হচ্ছে। তাহলে কি? তাহলে সনাতন তার মনিবের পায়ের শব্দ শুনেছিল ঘরে যেতে, তাই বোধহয় বলতে চান? শত্রুঘ্ন কোনো জবাব দেয় না। কিরিটি বললে, ভুলে যাবেন না, সনাতন দেখেনি কাউকে, কেবল পায়ের শব্দই শুনেছিল, আর তাতেই সে অনুমান করেছিল মাত্র যে সে আর কেউ না, তার মনিবী। কিন্তু গেটের তালার চাবি তো সনাতন আর আশুবাবুর কাছে ছাড়া আর কারো কাছে থাকে না। হত্যাকারী কোনো কিছুর সাহায্যে তালাটা খুলে ফেলেছিল,
তারপর তারপর অবশ্যই সবটাই আমার অনুমান। হত্যাকারী আগেই কোনো এক সময় তালাটা নষ্ট করে পরে মৃতদেহ বহন করে নিয়ে গিয়ে আশুবাবুর ঘরে ঢুকে চেয়ারের উপরে তার মৃতদেহটা বসিয়ে রেখে চলে আসে। আচ্ছা, সেই রকমই যদি কিছু ঘটে থাকে তাহলে কে এ কাজ করতে পারে বলে আপনার মনে হয় শত্রুঘ্নবাবু? আপনি এমন অ্যাবসার্ড কথা বলছেন যে আমি কিছু অনুমানই করতে পারছি না। আচ্ছা, সন্তোষ সিংহকে আপনার সন্দেহ হয়? সন্তোষ সিংহ? হ্যাঁ, যার সঙ্গে দুদিন আগে আশুবাবুর তর্কাতর্কি হয়েছিল এবং সন্তোষ সিংহ আশুবাবুকে থ্রেটেন করে গিয়েছিল। আপনি তো সেদিন ঘরে উপস্থিত ছিলেন। থ্রেটেন করেছিল সে? কার কাছে শুনলেন ও কথা? যার কাছেই শুনে থাকি, আমি শুনেছি। কি হয়েছিল ব্যাপারটা আপনি বলতে পারেন? পার্টির ব্যাপারে মতান্তর হয়েছিল। সন্তোষ সিংহ আশুবাবুর পার্টির লোক? এক সময় ছিল, আপনাকে তো সেই দিনই বলেছিলাম। আচ্ছা, নুরুন্নেসা বেগমের স্বামীকে আপনার সন্দেহ হয়? আমি তাকে চিনি না, জানিও না। আর কিছু আপনার জিজ্ঞাসা আছে কিরিটিবাবু? না, আপাতত আর কিছু জিজ্ঞাসা করবার নেই। আচ্ছা, নমস্কার। কিরিটি শত্রুঘ্নের ঘর থেকে বের হয়ে এলো। পরের দিন সকালে গড়িয়াহাটায় কিরিটির বসবার ঘরে বসে রাধেশ ও কিরিটি আশু বিশ্বাসের হত্যার ব্যাপার নিয়ে আলোচনা করছিল। রাধেশ বলছিল, ব্যাপারটা আগাগোড়াই যেন কেমন ঝাপসা ধোঁয়াটে বলে মনে হচ্ছে কিরিটিবাবু। হত্যা যেখানে প্রিমেডিটেটেড, পূর্ব পরিকল্পিত, সেখানে হত্যার ব্যাপারটা প্রথমে এমন ঝাপসা আর ধোঁয়াটেই মনে হয় রাধেশবাবু। কোনো সূত্রই যেন খুঁজে পাচ্ছি না এখনো। কেন, কিছু সূত্র আপনার হাতে এসেছে বই কি? সূত্র হাতে এসেছে? আসেনি? প্রথমত ধরুন, আশু বিশ্বাসের মৃত্যু হয়েছে রাত 12টা থেকে 1টার মধ্যে কোনো এক সময়, রাত 3টের পর নয়। দ্বিতীয়ত, গেটের তালাটা ভাঙা পাওয়া গিয়েছে। তৃতীয়ত, সনাতন তার মনিবকে ফিরতে দেখেনি সচক্ষে, কেবল পায়ের শব্দে অনুমান করেছিল তার মনিবই ফিরে এসেছে। চতুর্থত, তার ডায়েরির মধ্যে বাসন্তী এবং অবিনাশ চক্রবর্তী দুটি নাম, যে দুজন হয়তো তার অতীত জীবনের একটা বিশেষ অধ্যায় জুড়ে ছিল। পঞ্চমত, নানা ধরনের স্বনামে ও বেনামিতে কারবার ছিল লোকটার। ষষ্ঠত, একটা রাজনৈতিক পার্টির সর্বেসর্বা ছিলেন, সামনে না থাকলেও পিছন থেকে কলকাঠি নাড়তেন। সপ্তমত, ওই নুরুন্নেসা বেগম। অষ্টম, আশু বিশ্বাসের একান্ত সচিব শত্রুঘ্নবাবু। আর নবম সূত্র হচ্ছে কি? সমস্ত ব্যাপারটা পর্যালোচনা করলে বুঝতে কষ্ট হবার কথা নয় যে আশু বিশ্বাসকে আদৌ তার ঘরে হত্যা করা হয়নি। সে কি? হ্যাঁ, তাকে হত্যা করার পরে মৃতদেহ হত্যাকারী বয়ে নিয়ে গিয়ে তার ঘরে ঢুকে চেয়ারে বসিয়ে রেখে এসেছিল। কিন্তু মৃতদেহটা যদি বাইরে থেকে নিয়ে আসা হয়ে থাকে, এমনও তো হতে পারে নারায়ণী ম্যানশনেই কোনো এক কক্ষে তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু তিনি তো রাত 11টার কিছু পরে ফোন পেয়ে বের হয়ে গিয়েছিলেন। বের হয়ে গিয়েছিলেন ঠিকই, তবে এমনও তো হতে পারে আবার আধ ঘন্টা খানেকের মধ্যেই ফিরে এসেছিলেন, কিংবা আদৌ বের হননি। তবে যে সনাতন বলছিল, সনাতনকে হয়তো ব্যাপারটা বলতে চাননি বলেই আশু বিশ্বাস ওই কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন। কিন্তু গাড়ি নিতে এসেছিল তাকে, সেই গাড়িতে তাকে উঠে যেতে দেখেছিল ড্রাইভার রামকরণ। রামকরণ মিথ্যেও তো বলতে পারে। আমার যেন কেমন সব গোলমাল হয়ে যাচ্ছে কিরিটিবাবু। কোনো পূর্ব পরিকল্পিত ঘটনার মধ্যে যদি হঠাৎ হত্যা এসে পড়ে, তখন সেই হত্যার ব্যাপারে সবকিছুই এরকম গোলমেলে মনে হওয়াটাই স্বাভাবিক রাধেশবাবু। আপনি তাহলে স্থির নিশ্চিত যে ওই হত্যার মধ্যে কোনো কিছু ব্যাপারটা পূর্ব পরিকল্পিত ছিল? তাই যদি হয় তো কে হত্যা করতে পারে আশু বিশ্বাসকে? হত্যার কোনো একটা মোটিভ খুঁজে না পাওয়া পর্যন্ত সেটা অনুমান করাও মুশকিল। মোটিভটা যদি খুঁজে বের করতে পারি, তখন আবার ভেবে দেখতে হবে কার পক্ষে সুযোগ ছিল হত্যা করার। কাউকে নিশ্চয়ই আপনি সন্দেহ করেছেন। সন্দেহ তো 4জনকেই হয়। কে কে? প্রথমত ধরুন সনাতন। সনাতন অতদিনকার পুরনো চাকর। ভেবে দেখুন, সামান্য একটা ভৃত্য শ্রেণীর লোক সনাতন। সে জানতো আশু বিশ্বাসের সিন্ধুকে প্রচুর নগদ কালো টাকা সর্বদা মজুদ থাকত। আর পুরাতন চাকরের কথা বলছেন ব্যানার্জি? 16-17 বছরের পুরনো লোকও অর্থের লোভে
যোগ সাজস করে মনিবকে হত্যা করেছে এমন নজিরেরও তো অভাব নেই। তা অবশ্যই নেই। তাহলে ওইভাবে হত্যা করে এমন করে মৃতদেহটা চেয়ারের উপর বসিয়ে রেখে হত্যার স্থানে থাকার মতো নার্ভ সনাতনের মতো একটা লোকের পক্ষে থাকা কি সম্ভব? আর যে অস্ত্রের সাহায্যে আমাদের ধারণা আশু বিশ্বাসকে হত্যা করা হয়েছে, তা সনাতন পাবে কোথায়? তাহলে তার পক্ষে সম্ভব নয় বলছেন। কিন্তু নার্ভ বস্তুটি এমনই বিচিত্র যে কার কতখানি নার্ভ আছে বাইরে থেকে সেটা অত সহজে বোঝা সম্ভব নয়। আমি একবার এমন একজন ভয়ঙ্কর খুনিকে আবিষ্কার করেছিলাম। লোকটা যেমন ঢ্যাঙা রোগাপটকা তেমনি নির্বোধ গোবেচারের মতো চেহারা, যে দেখলে আপনার মনে হবে মানুষটা বুঝি একটা পিঁপড়েকেও টিপে মারতে পারে না, মানুষ খুন করা তো দূরের কথা। অথচ সেই লোকটা খুন করেছিল, এবং জানেন কেমন করে সে খুন করেছিল? একটা ইলেকট্রিকের তার গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে একটু একটু করে হত্যা করেছিল। মনে হয়েছিল বেশ নিশ্চিন্তে নির্বিকারভাবে আস্তে আস্তে যেন সে লোকটাকে হত্যা করেছে। তাছাড়া সনাতনের ক্ষেত্রে আর একটা কথা ভেবে দেখুন। কি? সনাতনের উপরে যেমন সহসা চট করে কারো সন্দেহ পড়বে না, তেমনি তার মতো ওই ফ্ল্যাটে হত্যার সুযোগ আর কারো বেশি ছিল না। তাও নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন। তা তবেই দেখুন, উদ্দেশ্য আর সুযোগ সনাতনের ক্ষেত্রে পুরো মাত্রাতেই ছিল। তারপর ধরুন আশু বিশ্বাসের একান্ত সচিব শত্রুঘ্নবাবু লোকটা 10:30টায় রাত্রে আশু বিশ্বাসের ঘর থেকে বের হয়ে আসে। তারপর সে তার প্রথম জবানবন্দিতে বলেছিল সে রাত 10:30টা নাগাদ বের হয়ে রাত 11:30টা নাগাদ ফিরে আসে, যেটা পরে আমরা জেনেছি এবং প্রমাণিতও হয়েছে যে তার জবানবন্দি মিথ্যা। আসলে রাত 11টায় বের হয়ে ফিরে আসে আবার সে রাত 12টার পর কোনো এক সময়। অর্থাৎ সে প্রথমটায় মিথ্যা জবানবন্দি দিয়েছিল, এবং মিথ্যা জবানবন্দি কেনই বা প্রথমে দিতে গেল এবং পরেই বা কেন সত্যটা স্বীকার করলো? এই প্রথমে মিথ্যা ও পরে সত্যের মধ্যে কি কারণ থাকতে পারে? আপনার কি মনে হয় কেন সে মিথ্যা বলেছিল প্রথমে এবং পরেই বা সত্য বলল কেন? রাধেশ প্রশ্ন করল। খুব সম্ভবত মিথ্যা বলার জন্য কোনো কারণ বা উদ্দেশ্য ছিল শত্রুঘ্নর। তারপর আরো একটা কথা কিরিটি একটু থেমে আবার বলতে লাগলো। নারায়ণী ম্যানশনে ফেরা সম্পর্কে যে মিথ্যা বলেছে তাই নয়, সে একা ফেরেনি সে রাত্রে। তার সঙ্গে আরো একজন কালো ওভারকোট গায়ে ছিল। ড্রাইভার রামকরণের জবানবন্দি থেকে জানা গেছে সেই কালো ওভারকোট গায়ে শত্রুঘ্নর সঙ্গে লোকটি কে, সেটাও আমাদের জানা দরকার। রামকরণ ড্রাইভার বলেছে? রাধেশ প্রশ্ন করে। হ্যাঁ, এবার আসা যাক আশু বিশ্বাসকে হত্যা করা হয়েছিল সে রাত্রে কোন সময়, সেটাও প্রয়োজনীয় একটা তথ্য। পোস্টমর্টেম রিপোর্ট তো বলে রাত 12টা থেকে রাত 1টার মধ্যেই সে রাত্রে কোনো এক সময় আশু বিশ্বাসকে হত্যা করা হয়েছিল। সেক্ষেত্রে শত্রুঘ্নবাবুর পক্ষেও আশু বিশ্বাসকে হত্যা করা এমন কিছু কঠিন ব্যাপার ছিল না। কিন্তু মোটিভ কি বুঝলাম না, হয় সুযোগ তার ছিল। এই মুহূর্তে ঠিক বলতে পারছি না, কিরিটি বললে। তবে আমার মনে হয়, রাধেশ ব্যানার্জির দিকে তাকিয়ে বললে, অবশ্যই অনুমান সম্পূর্ণ আমার। আশু বিশ্বাস ও শত্রুঘ্নের মধ্যে এমন কিছু একটা ছিল তাদের জীবনে, হয়তো যে কারণে শেষ পর্যন্ত শত্রুঘ্ন আশু বিশ্বাসকে হত্যা করেছে। অর্থাৎ কোনো ব্যক্তিগত কারণে আপনি বলতে চান মিস্টার রায়? বলতে ঠিকটা চাই না, তবে সে ধরনের কোনো কারণ থাকাও তো অসম্ভব নয়। আচ্ছা, অর্থের জন্যও তো শত্রুঘ্ন আশু বিশ্বাসকে হত্যা করে থাকতে পারে না? সে যদি হত্যা করে থাকে তো অর্থের জন্য করেনি, তাহলে সিন্ধুকে অত টাকা থাকতো না। তবে একটা কথা এক্ষেত্রে স্বভাবত মনে হয়, কি বুদ্ধি খাটিয়ে তার পক্ষে মৃতদেহ বয়ে উপরে নিয়ে আশু বিশ্বাসের নিজের ঘরে রেখে আসাটা শত্রুঘ্নের মতো বুদ্ধিমান ব্যক্তির পক্ষে অসম্ভব কিছু মনে হয় না। তারপর নুরুন্নেসা বেগম। আচ্ছা মিস্টার রায়, আপনি তো বলছিলেন নুরুন্নেসা বেগমকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যায় না। রাধেশ ব্যানার্জি বললে, নিশ্চয়ই না। ইংরেজিতে একটা কথা আছে হট গার্ল বলে। নুরুন্নেসাও সেই শ্রেণীর মেয়ে মানুষ। কাজেই আশু বিশ্বাসের সম্ভাব্য হত্যাকারীর তালিকা থেকে তাকে না চিন্তা করে বাদ দেওয়া বোধহয় যুক্তিযুক্ত হবে না। তাই যদি হয়তো নুরুন্নেসা বেগম অর্থ ছাড়া আর কি কারণে আশু বিশ্বাসকে হত্যা করতে পারে? কিরিটি মাথা নাড়ল,
বললে, না মিস্টার ব্যানার্জি, নুরুন্নেসা বেগমই যদি শেষ পর্যন্ত আশু বিশ্বাসকে হত্যা করে থাকে তো নিশ্চয়ই জানবেন অর্থের জন্য নয়। কেন, ও কথা বলছেন কেন? রাধেশ ব্যানার্জি প্রশ্ন করল। আমাদের স্বাভাবিক বিচার বুদ্ধি অন্তত তা বলে না, কিরিটি বলল। আপনি কি বলতে চান? ওই ধরনের স্ত্রীলোকরা টাকার জন্য কাউকে হত্যা করতে পারে না? তা আমি বলছি না, তবে রাধেশবাবু, জগতে কেউ এমন মূর্খ নেই যে স্বর্ণডিম্বপ্রসূ হংসকে হত্যা করবে। স্বর্ণডিম্বপ্রসূ হংস? নিশ্চয়ই। নুরুন্নেসার কাছে আশু বিশ্বাস তাই ছিল। যৌন আকর্ষণ দিয়ে প্রৌঢ় আশু বিশ্বাসকে মজিয়ে নুরুন্নেসা সেইভাবেই দহন করছিল তাকে। তবে এক্ষেত্রে হত্যার কারণ কারো জেলাসি মানে হিংসাও হতে পারে। জেলাসি? হ্যাঁ, আশু বিশ্বাস যে নির্মল চরিত্রের লোক ছিলেন না এবং নারীর প্রতি তার একটি বিশেষ দুর্বলতা ছিল, সেটার প্রমাণ আমি পেয়েছি মিসেস বিশ্বাসের সঙ্গে আলোচনা থেকেই। তার সঙ্গে দেখা করেছিলেন নাকি? আগের দিনই কিরিটি টেলিফোন গাইড দেখে আশু বিশ্বাসের স্ত্রী হেমাঙ্গিনী বিশ্বাসের সঙ্গে তার বালিগঞ্জের বাড়িতে গিয়ে দেখা করেছিল। হেমাঙ্গিনী বিশ্বাসের বয়স হলেও আজও যেমন তার দেহের বাঁধুনি অটুট আছে, তেমনি তাকে দেখলে বুঝতে কষ্ট হয় না বয়সকালে হেমাঙ্গিনী বিশ্বাস সত্যিই রীতিমতো যাকে বলে সুন্দরী ছিলেন। সংযত বাক শান্ত চরিত্রের স্ত্রীলোক হেমাঙ্গিনী বিশ্বাস। কিরিটির পরিচয় পেয়ে তাকে সাদরে নিজের বাইরের ঘরে নিয়ে গিয়ে বসালেন। কিরিটি বললে, আপনি নিশ্চয়ই শুনেছেন আশুবাবুর মৃত্যুর কথা? শুনেছি, আর জানতামও ওইভাবেই একদিন তাকে মরতে হবে, চরিত্র না সংশোধন করতে পারলে। অথচ চরিত্র যে সে সংশোধন করতে পারবে না তাও আমি জানতাম। আমার বাবা বেঁচে থাকলে হয়তো মা এত বড় ভুলটা করতেন না। বড়লোকের একমাত্র ছেলে, 3-4টে কারবার, মা তাই দেখেই ভুলে গেলেন। ওরা আমাকে পছন্দ করেছিল বলে। বলতে লজ্জাও হয়, ঘৃণাও হয় কিরিটিবাবু আমার স্বামীর চরিত্রের কথা। তারপর হেমাঙ্গিনী দেবী যা বললেন, বিয়ের মাস কয়েকের মধ্যেই স্বামীর চরিত্রের কথা জানতে পেরেছিলেন তিনি। তবু অনেক কষ্ট করেছেন তাকে ফেরাবার। তারপর জয়ন্ত হলো এবং ছেলে যত বড় হতে লাগলো আশু বিশ্বাসের উচ্ছৃঙ্খলতা বাড়তে লাগলো। শেষটায় অনন্যপায় হয়েই স্বামীর সঙ্গে সমস্ত সংস্রব তিনি ত্যাগ করেন। কলকাতা শহরে ওদের একটা বাড়ি ছিল। আশু বিশ্বাস আলাদাভাবে সেইখানে বসবাস করতে লাগলেন এবং তখন থেকেই স্ত্রীকে মাসে 10,000 টাকা করে মাসোহারা দিতেন। যে বাড়িতে আশু বিশ্বাস মারা যান সে বাড়ি অনেক পরে তৈরি হয়েছে। সে বাড়িতে কখনো যাননি হেমাঙ্গিনী। একটা কথা হেমাঙ্গিনী দেবী, কিরিটি বললে। বলুন। নুরুন্নেসা বেগম বলে কাউকে জানেন? জানি। তাকে দেখেছেন কখনো? না, তবে তার সঙ্গে আমার স্বামীর কি সম্পর্ক তা আমি জানি। বলতে পারেন কতদিন আপনার স্বামীর সঙ্গে ওই নুরুন্নেসার পরিচয়? তা বোধহয় বছর 15 হবে। তার আগে কোনো নারীর সঙ্গে আশুবাবুর কোনো হৃদ্যতা ছিল বলে জানেন? একজনের সঙ্গে ছিল, তবে তার নামও জানি না, দেখিও নি কখনো তাকে। তবে যতদূর জানি আমার সঙ্গে বিবাহের 2-4 মাস আগে তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। কেন ছাড়াছাড়ি হয়ে যায় জানেন কিছু? না। আপনাকে বিবাহ করবার পরে তাহলে ওই একমাত্র নুরুন্নেসা বেগমই? না, আমার সঙ্গে যখন বিয়ে হয় তখন আর এক পার্সি স্ত্রীলোকেরও ওখানে যাতায়াত ছিল। আমাদের বিবাহের বৎসর 2 পরে তার মৃত্যু হয়। আর কোনো নারী তার জীবনে এসেছিল? এসেছিল। তাদের কারো নাম শোনেননি? জয়ন্তর যখন জন্ম হয়েছে এবং আমিও ওকে পুরোপুরি চিনেছিলাম বলে ওর সব ব্যাপার থেকেই আমি দূরে থাকতাম। আপনার ছেলের সঙ্গে তার বাপের সম্পর্ক কেমন ছিল? বলতে পারেন কোনো সম্পর্কই ছিল না। নুরুন্নেসার সঙ্গে আপনার স্বামীর আলাপ কোথায় হয় জানেন? বোম্বাই। মেয়েটা শুনেছি সেখানকার কোন হোটেলে ক্যাবারে ডান্সার ছিল। আলাপ করার পর ঘনিষ্ঠতা হয় এবং তখন তাকে ও কলকাতায় নিয়ে আসে। নুরুন্নেসা ও তার স্বামী হামিদুল সাহেবকে কলকাতায় বাস ভাড়া করেই রাখেনি কেবল, কি সব ব্যবসাপত্র করে দিয়েছিল। কিরিটি বলতে লাগলো। যাক, যা বলছিলাম, হেমাঙ্গিনী দেবী তার স্বামীর সঙ্গে সেপারেশন চাইলেন আর আশু বিশ্বাসও সানন্দে সেটা মেনে নিলেন। রাধেশ ব্যানার্জি বললে, তাহলে মিসেস বিশ্বাসের সঙ্গে তার স্বামীর সম্পর্কচ্ছেদের কারণ হচ্ছে অন্য এক নারীর প্রতি তার আকর্ষণ।
তাই। এই পর্যন্ত বলে কিরিটি থামল এবং থেমে একটু পরে বললে, নুরুন্নেসা যে কোনো এক সময় নাচতো সেটা অবশ্যই আমি অনুমান করতে পেরেছিলাম মিস্টার ব্যানার্জি। কি করে? আপনি লক্ষ্য করেননি নুরুন্নেসার ঘরে তার অতীতের একখানা ফটো ছিল ক্যাবারে ড্যান্সারের বেসে? যদিও অনেক বছর হয়ে গিয়েছে, তবু সেই ফটো থেকে নুরুন্নেসা বেগমকে চিনতে আমার কষ্ট হয়নি। তাই আমি হেমাঙ্গিনী বিশ্বাসকে ফোন করেছিলাম। যা হোক, এতেই বুঝতে পারছেন আশু বিশ্বাসের স্ত্রী হেমাঙ্গিনী বিশ্বাসও সন্দেহের তালিকা থেকে বাদ পড়তে পারে না। ও কথা বলছেন কেন মিস্টার রায়? রাধেশ শুধালো। এই জন্য হেমাঙ্গিনী বিশ্বাসকেও সম্ভাব্য হত্যাকারীদের তালিকা থেকে বাদ দেওয়া যায় না। তার স্বামীর প্রতি দীর্ঘদিনের সঞ্চিত ঘৃণা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি শেষ পর্যন্ত চরম ব্যবস্থায় নিয়ে থাকে, তাতেও আশ্চর্য হবার কিছু নেই। কিন্তু হেমাঙ্গিনী যদি নিজেই হত্যা করে থাকেন, তাহলে নিশ্চয়ই তিনি নারায়ণী ম্যানশনে এসেছিলেন। আসতেই যে হবে তাকে, তার কি মানে আছে? লোক দিয়েও তো সে কাজটা শেষ করতে পারে। তা অবশ্যই হতে পারে। অতঃপর কিছুক্ষণ চুপ করে থেকে রাধেশ ব্যানার্জি বললে, লোকটার চরিত্র তাহলে প্রথম থেকেই ওই রকম ছিল? হ্যাঁ, কিরিটি বললে। তাই তো আমার মনে হয় হয়তো নুরুন্নেসার পরও অন্য কোনো নারী তার জীবনে এসেছিল, যার ফলশ্রুতি হচ্ছে ওই নিষ্ঠুর মৃত্যু। আর চতুর্থ ব্যক্তি? নুরুন্নেসা বেগমের স্বামী হামিদুল হক সাহেব, কিরিটি বললে। কিন্তু ঘটনার 3 দিন আগে থাকতেই তো শুনলাম তিনি কলকাতার বাইরে ছিলেন। সেটা তার অ্যালিবাই হতে পারে। এ ব্যাপারে একটা অ্যালিবাই? হ্যাঁ, কিন্তু আশু বিশ্বাসকে হত্যায় হক সাহেবের কি মোটিভ থাকতে পারে? রাধেশ প্রশ্ন করল। তা অবশ্যই ঠিক, কিন্তু ওই আশু বিশ্বাসের দৌলতেই ভেবে দেখুন হক সাহেব যা কিছু করেছে। সেক্ষেত্রে একটা কথা ভুলবেন না মিস্টার ব্যানার্জি, আশু বিশ্বাস তাকে সর্বপ্রকার সাহায্য করেছে ঠিকই, কিন্তু ভেবে দেখুন তার মূলে ছিল হক সাহেবের স্ত্রী। এবং এমনও তো হতে পারে ইদানিং কোনো কারণে ওই স্বামী স্ত্রী আশু বিশ্বাসকে আর তেমন করে দহন করতে পারছিল না, কিংবা আগের মতো নুরুন্নেসার উপরে আশু বিশ্বাসের আর তেমন মোহ ছিল না। আর সেটা জানতে পেরেই রাধেশ ব্যানার্জি চুপ করে থাকে। কিরিটি বলতে থাকে, অবশ্যই হামিদুল সাহেব হত্যার ব্যাপারে সহায়তা করে থাকতে পারে, সোজাসুজি নিজের হাতে হত্যা না করে, এবং সমস্ত ব্যাপারটাই সে জানে বা জানতো ঘটনার সময় কলকাতার না থেকেও। তাহলে তো দেখছি, রাধেশ ব্যানার্জি বললে, ওদের সকলের প্রতি নজর রাখতে হয় নিঃসন্দেহে, এবং যাদের নাম করলাম তারা ছাড়াও আরও একজন আছে। কে বলেন তো? সন্তোষ সিংহ। সে আবার কে? আশু বিশ্বাসের পার্টিতেই লোকটা এককালে ছিল, কিছুদিন হলো কোনো কারণে পার্টি ছেড়ে চলে গিয়েছিল। আশু বিশ্বাস নিহত হওয়ার দিন কয়েক আগে লোকটার সঙ্গে আশু বিশ্বাসের বাগবিতণ্ডা হয়ে যায়, এবং সে আশু বিশ্বাসকে থ্রেটেনও করে গিয়েছিল। কে বললে কথা আপনাকে? শত্রুঘ্ন বাবু। তাহলে তো তার উপরে আমাদের নজর রাখা প্রয়োজন। রাখাই ভালো। এখন মনে হচ্ছে কিরিটি বাবু, আশু বিশ্বাসের মৃত্যুর ব্যাপারটা রীতিমতো জটিল। কিছুটা সত্যি জটিল বৈকি। রাধেশ ব্যানার্জি বললে, আমি শত্রুঘ্ন বাবুকে সন্দেহের তালিকা থেকে বাদই দিয়েছিলাম। এখন দেখছি তার উপরে আরো বেশি করে নজর রাখতে হবে, আর ওই নুরুন্নেসা বেগম। তাহলে আমি উঠি। আসুন। ভালো কথা। একটা খবর নিতে পারেন মিস্টার ব্যানার্জি? কি খবর? আশু বিশ্বাসের সম্পত্তির সঠিক পরিমাণ কত, স্থাবর অস্থাবর, এবং তার ওয়ারিস কে, আর আর কোনো উইল কিছু আছে কিনা তার। নিশ্চয়ই খবর নেব। কাল সন্ধ্যার দিকে একবার আসবেন? আসবো, কিন্তু কেন? নারায়ণী ম্যানশনে একবার যাব। রাধেশ ব্যানার্জি চলে যাবার পর কিরিটি শোবার ঘরে গিয়ে ড্রয়ার থেকে আশু বিশ্বাসের বাড়ির শোবার ঘর থেকে যে ডায়েরিটা তার নিয়ে এসেছিল, এবং সেটা যে সেই রাত্রেই কিছুটা উল্টে পাল্টে দেখেছিল, সেটা নিয়ে এসে চেয়ারের উপর উপবেশন করল। ডায়েরি ঠিক নয়, বা পরপর তারিখ দিয়েও রোজনামচা লেখা নয়। এলোমেলো অসংবদ্ধভাবে লেখা, যেন টুকরো টুকরো সব কথা একটা বাঁধানো খাতার পাতায় পাতায়। সর্বত্র তারিখও নেই। কখনো পরপর 1 মাস বা 2 মাস লেখা হয়েছে, কখনো বা 6 মাস 1 বছরও বাদ পড়েছে। মনে হয় খেয়ালের বসে এলোমেলোভাবে যখন যা মনে পড়েছে বা লেখবার ইচ্ছা হয়েছে তাই আশু বিশ্বাস লিখে গিয়েছে। ডায়েরির পাতাগুলো লালচে হয়ে এসেছে। শেষ তারিখটা দেখা যাচ্ছে বছর খানেক আগেকার। তারপরেই অনেকগুলো পাতাই শূন্য, কোনো কিছু লেখা নেই।
সেদিন রাত্রে খাতার পাতাগুলো উল্টাতে উল্টাতেই নজর পড়েছিল দুটো নাম, বাসন্তী ও অবিনাশ চক্রবর্তী। বাসন্তী সম্পর্কে সেখানে লেখা আছে, বাসন্তী ভেবেছিল সেই বুঝি আমার জীবনে প্রথম নারী। মেয়েটা সরল এবং বোকা, তবে ওর যৌবন পুষ্পিত দেহে একটা তীব্র মাদকতা আছে, যে মাদকতা আমাকে আকর্ষণ করেছে। ওকে আমার প্রয়োজন ছিল, পেয়েছিল। আর এক জায়গায় লেখা, ও ওর গর্ভের সন্তানকে কিছুতেই নষ্ট করতে রাজি নয়। নির্বোধ। অনেক করে বোঝালাম, কিন্তু শুনল না। বললে ও করা নাকি পাপ। তবে আর আমার কি দায়? ঠিক আছে, ওর যা খুশি করুক, আমার আর কোনো দায় দায়িত্ব রইল না। আরও 6 মাস পরের 1 তারিখে লেখা, অবিনাশ বাসন্তীকে বিয়ে করেছে। ওই আর এক নির্বোধ, অবিনাশ চক্রবর্তী। অবিনাশ এখনো বোধহয় মূর্খের স্বর্গেই বাস করছে। কেউ কেউ এমনই নির্বোধ হয়, অথবা তাদের বালকত্ব কোনোদিনই ঘোচে না, অথবা আইডিয়ালিজমের ফানুসে চড়ে উড়ে বেড়ায়। ও জানে না ওই ধরনের আইডিয়ালিজমের কোনো মূল্য নেই, ভাববিলাসীর একটা খোয়াব মাত্র। আরও বছর 4 পরের 1 তারিখ, হঠাৎ সেদিন পাটনা যাবার পথে ট্রেনের কামরায় আকস্মিকভাবে বাসন্তীর সঙ্গে দেখা হলো। বাসন্তী আমাকে চিনেও চিনল না, কিংবা চিনেও না চেনবার ভান করলো। মেয়েরা বোধহয় সব পারে, কিন্তু আমি ঠিক ওকে চিনেছি। আমি ভান না করতেই চেয়েছিলাম। ও যেন আরো সুন্দর হয়েছে মনে হলো। ওর পাশে একটা রোগা ডিগডিগে ছেলে বসেছিল। ছেলেটার নাকটা খাড়া হয়ে সামনের দিকে টিয়া পাখির ঠোঁটের মতো যেন একটু বেঁকে আছে। উপরের ঠোঁটটা মাঝামাঝি কাটা, হেয়ার লিপ। বাঁ চোখটা সামান্য টেরা। সামনের উপরের পাটির দাঁত স্পষ্ট দেখা যায় কাটা ঠোঁটের ফাঁকে। ওই কি সেই সন্তান? হবেও বা। তারপর দীর্ঘ পাতার পর পাতায় লেখা ডায়েরির মধ্যে বাসন্তী অবিনাশ চক্রবর্তী বা সেই টেরা চোখ, কাটা ঠোঁট, উঁচু দাঁত ছেলেটির নামগন্ধও নেই। আছে অন্য কথা। আজ আবার অনেক টাকা, এত টাকা যে আমি দুহাতে ছড়াতে পারি। আর টাকা ছিল বলেই না পার্টিটা হাতের মুঠোর মধ্যে এসেছে। ইচ্ছে করলে ওই টাকায় আমি কি না করতে পারি। আজ বাংলাদেশের গদিতে আসীন কর্তা ব্যক্তিরাও জানে, ওদের ইচ্ছা করলেও আমি নাককে দড়ি দিয়ে ঘোরাতে পারি। বাবা 2-3টে ব্যবসা করে কিছু টাকা করেছিলেন ঠিকই, কিন্তু তিনি যদি আর জানতে পারতেন তার সেই গোটা 2-3 ব্যবসাকে মূলধন করেই নিজেই বুদ্ধির বলে ও দক্ষতায় আমি আজ দেশের মধ্যে অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠেছি, নিশ্চয়ই কি তিনি খুশি হতেন না? হ্যাঁ, অনেক টাকা করেছি ও অনেক নামে বেনামে ব্যবসা করেছি ঠিকই, কিন্তু কি হলো তাতে করে? জয়ন্ত কোনোদিনই হয়তো আমার একটি কপর্দক স্পর্শ করবে না। ওর মা ওর মনে এমন বিষ ঢেলে দিয়েছে যে কোনোদিনই হয়তো সেই বিষের ক্রিয়া থেকে সে বের হয়ে আসতে পারবে না। আবার এক জায়গায় লেখা, অনেকদিন পরে সেদিন হেমাঙ্গিনীর সঙ্গে দেখা হলো, কিন্তু সে এতটুকুও বদলায়নি। বললে, তোমার মৃত্যুর খবর যেদিন পাবো যেন গঙ্গা স্নান করব। ও পারলে বোধহয় আমাকে হত্যাও করতে পারে। জীবনে আমার শনি আমারই স্ত্রী হেমাঙ্গিনী। কে জানতো আমার জীবনে শনি হয়ে দাঁড়াবে? অসহ্য হয়ে উঠেছিল আমাদের উভয়ের সম্পর্ক। শেষ পর্যন্ত বললাম ডিভোর্স হোক। হেমাঙ্গিনী বললেন না, এভাবে চলছে না। আর বললাম আমি, সে আমিও জানি, হেমাঙ্গিনী বললে। তবে সেপারেশন হোক, হেমাঙ্গিনী বললে। আই ডোন্ট মাইন্ড। হাঁপ ছেড়ে বাজলাম। ভাবলাম তবুও তো একটা মুক্তির পথ পাওয়া গেল। জয়ন্তকে আগে ঠিক হয়েছিল জার্মানিতে পাঠাবো তার এডুকেশনের জন্য। সেই ব্যবস্থাই হলো। হেমাঙ্গিনী চলে গেল অন্য বাড়িতে। নারায়ণী ম্যানসন তখনও হয়নি। সত্যি আমি হাঁপ ছেড়ে বেঁচেছি। হেমাঙ্গিনীও নির্বোধ, বাসন্তীর মতোই। নচেত ওর বোঝা উচিত ছিল, নুরুন্নেসার প্রতি আমার যতই আকর্ষণ থাক না কেন, হেমাঙ্গিনী আমার বিবাহিতা স্ত্রী, আমার সন্তানের মা। সেদিক থেকে আমার একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে। আমি সেটা অস্বীকার করতে চাইও না। যাকে মরুগে, তার পথে সে যাক, আমার পথে আমি যাব। আর এক জায়গায় লেখা, নুরুন্নেসা ছিল এক নাচনেওয়ালি মাত্র, আর হামিদুল একটা লোফার। ওদের টাকা দিয়েই আশ্রয় দিয়েছি। কি না দিয়েছি ওদের, আর দিয়েছি ওই মেয়ে মানুষটার জন্যই। কিন্তু নুরুন্নেসার স্বামী ওই হামিদুল হকটা একটা শয়তান ইডিয়েট, বোকা শয়তান যাকে বলে। ঠিক শয়তানও হয়তো নয়, মিটমিটে একটি। ও জানে নুরুন্নেসার সঙ্গে আমার অতীতের সম্পর্কের কথাটা, আর আজও তারই জেট টেনে ওই গর্ধবটা আমাকে শোষণ করতে চায়। রাস্কেল।
তারপর অনেক দিন বোধহয় ডায়েরি লেখা হয়নি, প্রায় 2-3 বছর। তারপরই আবার এক জায়গায়। ও কে? বজ্রধ্বনি অফিসে ওকে দেখেই কেন যেন আমার এক সুদূর অতীতের কথা মনে পড়ল। না না, তাও কি সম্ভব? ওটা আমার কল্পনা। আর এক জায়গায় দূর থেকে দেখেও সত্যি চমকে উঠেছিলাম, ঠিক যেন সেই 20-21 বছরের বাসন্তী। আশ্চর্য, আশ্চর্য। আরেক জায়গায় লেখা, শত্রুঘ্ন একটি ধারালো ছুরি। ব্যবহার করতে পারলে ওই ছুরির সাহায্যে অনেক কিছু হাসিল করা যাবে। ওকে আমার কাছে এনে রেখেছি, ভাগ্যে ওকে নিজের কাছে এনে রেখেছিলাম। সময় ও সুযোগের কেবল অপেক্ষা। শত্রুঘ্নকে আমি বেশ কিছু দিয়ে যাব আমার উইলে। হি ডিজার্ভস ইট। তাছাড়াও ওর পাওনাও আছে আমার কাছে, কিন্তু ও কখনো স্বপ্নেও ভাবতে পারবে? ডায়েরির পাতায় আর কোনো লেখা নেই। কফি খাবে? কে? ও কৃষ্ণা। কিরিটি মুখ তুলে তাকালো। দাও। কৃষ্ণা কফির কাপ এগিয়ে দিল কিরিটির হাতে। তুমি খাবে? নিয়ে আসছি। একটু পরে কৃষ্ণা 1 কাপ কফি নিয়ে এলো, কিরিটির পাশে বসলো। বাইরে শীতের ঠান্ডা রাত কনকনে বাতাস ছড়াচ্ছে। ওটা কিসের খাতা? কৃষ্ণা শুধায়। আশু বিশ্বাসের ডায়েরি। তাই নাকি? হ্যাঁ। কি লিখেছে ওতে? লোকটা যে কত বড় শয়তান ছিল তারই পরিচয় বুক ফুলিয়ে জোর গলায় জাহির করে গিয়েছে ওই ডায়েরির পাতায় পাতায়। কিরিটি বললে। সত্যি? হ্যাঁ, শুধু শয়তান নয়, রীতিমতো পাষণ্ড ছিল লোকটা। কিছু বুঝতে পারলে? পারিনি যে একেবারে তাও নয়, তবে তবে একটি টেরা চোখ, ঠোঁট কাটা, দাঁত উঁচু ছেলে এর মধ্যে এসে পড়েছে, হত্যা ঘূর্ণির মধ্যে। সে আবার কি? ভয় হচ্ছে হয়তো ছেলেটা ওই ঘূর্ণির মধ্যে তলিয়ে যাবে। অথচ কি গো, তাকে বাঁচাবার কোনো উপায়ই হয়তো পাবো না। কথাগুলো বলতে বলতে কিরিটি যেন কেমন অন্যমনস্ক হয়ে যায়। কৃষ্ণা আর কিরিটিকে বিরক্ত করে না, কারণ ও বুঝতে পেরেছিল কিরিটির মনের মধ্যে ওই সময় বিশেষ একটা চিন্তার কুয়াশা ধীরে ধীরে কোনো একটা নির্দিষ্ট বস্তুর আকার নিচ্ছে। কিরিটি ওই সময়টা নিজের চিন্তার মধ্যেই ডুবে থাকতে চায়। কৃষ্ণা একসময় নিঃশব্দে উঠে গেল কফির শূন্য পেয়ালা দুটো নিয়ে। কিরিটিও তাকালো না। সিগারে অগ্নিসংযোগ করে সে নিঃশব্দে অন্য মনে ধূমপান করছিল। সেই যে 3-4 আগে বাসন্তীকে শেষ শয্যায় দেখে এসেছিল, তারপর আর শত্রুঘ্ন আরতিদের কোনো সংবাদই রাখেনি, নেবার কোনো চেষ্টাও করেনি। আরতিও কোনো খবর দেয়নি। হঠাৎ সেদিন সকালে আশু বিশ্বাসের মৃত্যুর দিন 7 পরে শত্রুঘ্নর মনে হলো আরতিদের একটা সংবাদ নেওয়া প্রয়োজন। গায়ে জামাটা চড়িয়ে পায়ে জুতো জোড়া গলিয়ে শত্রুঘ্ন বের হয়ে পড়ল। বাড়ির সামনে আসতেই আরতির মুখোমুখি হয়ে গেল সে। আরতি? মনে হলো আরতি যেন কোথাও বেরোচ্ছিল। আরতি শত্রুঘ্নর ডাকে ওর মুখের দিকে তাকায়। আরতির মাথার চুল রুক্ষ, চোখে মুখে কেমন যেন একটা ক্লান্তি। কোথাও বেরোচ্ছিলে নাকি? হ্যাঁ। উনি কেমন আছেন? মা তো সেই দিনেই দুপুরে মারা গেছেন, শান্ত গলায় আরতি বললে। গলার স্বর একটুও যেন কাঁপল না। শত্রুঘ্ন যেন চমকে ওঠে। মারা গেছেন? হ্যাঁ। তারপরে কয়েকটা মুহূর্ত স্তব্ধতা। পরস্পরের মুখোমুখি দুজনে দাঁড়িয়ে থাকে। শত্রুঘ্ন অতঃপর পকেটে হাত চালিয়ে কয়েকটা নোট বের করলে। এগুলো রাখো আরতি। আরতির দিক থেকে কিন্তু কোনো সাড়া এলো না। টাকাগুলো ধরো। না। শান্ত গলার স্বর আরতির। নেবে না? না। কেন? আর তোমার সাহায্যের প্রয়োজন নেই তাই। প্রয়োজন নেই? না। কিন্তু তুমি জানো না, দিন কয়েক হলো আমার একটা চাকরি হয়েছে। চাকরি? কোথায়? নারায়ণী ম্যানশনে যে অয়েল কোম্পানির অফিস আছে সেই অফিসে। শত্রুঘ্ন যেন বিস্ময়ের অবধি নেই। বাক্যস্ফূর্তি পর্যন্ত কিছুক্ষণ হয় না। চাকরির কথা তো তুমি আমাকে কই জানাওনি? আরতি হাসল। আমাদের সঙ্গে মিথ্যে সম্পর্কের জেটটা টেনে বেড়াতে তোমারও কষ্ট হচ্ছিল আরতি। আর আমাদের তো অনন্য পায়ে হয়েই কতকটা তোমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছিল, কিন্তু এখন তো আর তার কোনো প্রয়োজন নেই। বেশ। আর একটা কথা দাদা। বলো। শত্রুঘ্ন তাকালো আরতির মুখের দিকে। এখানে আর তুমি এসো না। আসবো না?
না, সম্পর্ক যখন কাটিয়েছই, আর তাছাড়া সম্পর্ক বলতে এতদিন যেটুকু ছিল তাও তো আর নেই। বেশ, তাই হবে। শত্রুঘ্ন আর দাঁড়ালো না, ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। শত্রুঘ্ন বা আরতি কেউ লক্ষ্য করলো না দূর থেকে একজন মধ্যবয়সী লোক ওদের উপর আগাগোড়া লক্ষ্য রেখেছিল। ওই দিনই বিকেলের দিকে রাধেশ ব্যানার্জির সঙ্গে ফোনে কিরিটির কথা হচ্ছিল। যে লোকটিকে শত্রুঘ্নের উপর নজর রাখতে বলেছিলাম, সে কোনো খবর এনেছে মিস্টার ব্যানার্জি? কিরিটি প্রশ্ন করে। হ্যাঁ, ভেবেছিলাম সন্ধ্যায় আপনার ওখানে গিয়ে সব বলবো। কোনো বিশেষ খবর এনেছে নাকি? বিশেষ কিনা জানি না, তবে গুলু ওস্তাগর লেনের একটা ভাড়াটে বাড়িতে আজ সকালে শত্রুঘ্নবাবু গিয়েছিলেন। তাই নাকি? বাড়িটা কার, কে থাকে সেখানে, সংবাদ পেয়েছেন? পেয়েছি বই কি, অবিনাশ চক্রবর্তী বলে এক ভদ্রলোক। কে? কি নাম বললেন? কিরিটি উত্তেজিত হয়ে ওঠে যেন সামান্য, যেটা তার কণ্ঠস্বরের মধ্যেও প্রকাশ পায়। হ্যাঁ, অবিনাশ চক্রবর্তী বলে এক ভদ্রলোক তার পরিবার নিয়ে থাকতেন। অবশ্যই অবিনাশ অনেকদিন মারা গিয়েছেন। ও, অবিনাশ চক্রবর্তীর মৃত্যুর পরও তার স্ত্রী ও ছেলেমেয়েরা ওখানে অবশ্যই থাকতো। কিছুদিন হলো স্ত্রীও মারা গিয়েছে। বড় মেয়েটার নাম আরতি, তারই সঙ্গে দেখা করতে গিয়েছিল শত্রুঘ্ন। আরতি মেয়েটির নাম? হ্যাঁ। কিরিটি আর কোনো কথা বলে না, ফোনটা হঠাৎ নামিয়ে রাখলো। কয়েকটা মুহূর্ত যেন কি ভাবলো, তারপরই গায়ে জামা ও উপরে একটা শাল জড়িয়ে বেরুবার জন্য প্রস্তুত হলো। কৃষ্ণা এসে ঘরে ঢুকে। বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু দরকারে বেরোচ্ছি। হীরা সিংকে গাড়ি বের করতে বলনি? না, ট্যাক্সিতে যাব। আর দেখো, রাধেশ ব্যানার্জি হয়তো সন্ধ্যার পরে আসবে, তাকে বসতে বলো। কিরিটি আর দাঁড়ালো না, বের হয়ে গেল। আরতি সবে অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে এক কাপ চা নিয়ে বসেছে। বাইরে শীতের সন্ধ্যা ধোঁয়ায় কটু হয়ে উঠেছে। ছোট বোন নতুন ঝিটার অকর্মণ্যতার কথা ব্যাখ্যা করছে। ওই সময় দরজার কড়া নড়ে উঠল। আরতি ছোট বোন বিথির দিকে তাকিয়ে বললে, দেখ তো বিথি, কে? বিথি চলে গেল। একটু পরে এসে বললে, ধূর্যটি বাবু নামে এক ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে চান দিদিভাই। ধূর্যটি বাবু? কোথা থেকে আসছেন? তা তো জানি না। বসতে দিয়েছিস? হ্যাঁ। আরতি ভেবে পায় না ধূর্যটি বাবু লোকটি আবার কি। জীবনে তো কখনো ও নামটাই সে শোনেনি। নিঃশেষিত চায়ের কাপটা নামিয়ে রেখে একটা আলোয়ান জড়িয়ে নিল গায়ে আরতি। বাইরের ঘরে কিরিটি কিন্তু বসেনি। বিথি একটা চেয়ার দেখিয়ে তাকে বসতে বলে গেলেও সে ঘরের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে বুলিয়ে দেখছিল। মাঝারি আকারের ঘরটা, সরু একটা গলির শেষ প্রান্তে শেষ বাড়িটার একতলায় একটা আলো বাতাসহীন স্যাঁতস্যাঁতে ঘর। একধারে একটা তক্তপোষ পাতা, তার উপর বিছানায় একটা শতরঞ্চি, কতদিনের পুরাতন ও ময়লা কে জানে। দেওয়ালে গোটা 2 ক্যালেন্ডার ঝুলছে। একধারে দুটো হাতল ভাঙা চেয়ার, একটা চেয়ার তার মধ্যে উল্টে পড়ে আছে। দেয়ালের মধ্যে মধ্যে ছোপ ছোপ দাগ। হঠাৎ নজরে পড়ল একটা ব্যাপার কিরিটির। দেওয়ালের খানিকটা অংশ যেন সদ্য সদ্য চুনকাম করা হয়েছে, তাও এলোমেলো ভাবে যেন চুনের পোঁচড়া টানা হয়েছে। নমস্কার। কিরিটি ফিরে তাকালো। নমস্কার, কিন্তু আপনাকে তো চিনতে পারছি না ধূর্যটি বাবু। কিরিটি মৃদু হেসে বললে, না, চিনবেন না, কারণ পরিচয় দূরে থাক, কখনো হয়তো আপনি আমাকে ইতিপূর্বে দেখেনও নি। আরতি দেবী আপনার নাম বোধ হয়। হ্যাঁ, আরতি চক্রবর্তী। বসুন। কিরিটি বসল। বসবার আগে নিজেই অন্য চেয়ারটা তুলে ঠিক করে দিয়ে বলল, আপনিও বসুন মিস চক্রবর্তী। কিরিটি আবার বললে, আপনাকে কিন্তু আমার যেন মনে হচ্ছে আগে কোথাও দেখেছি। আমাকে? হ্যাঁ হ্যাঁ, গত বছর ইন্টার কলেজিয়েট স্পোর্টসে হার্ডল রেসে ফার্স্ট হয়েছিলেন না? লজ্জিতভাবে মাথা নত করে আরতি। হ্যাঁ। কি যেন আপনার নামটা? আরতি চক্রবর্তী। হ্যাঁ, আপনি তো একজন নামকরা ক্রীড়াবিদ। আরতি লজ্জিতভাবে আবার মাথা নিচু করে। না না, এতে লজ্জার কি আছে, বরং গৌরবের কথা যে এদেশের মেয়েরা খেলাধুলায় আজ অগ্রণী হয়নি, কেবল জয়মাল্য নিয়ে এসেছে। তা এখনো আপনার ওই ব্যাপারে অভ্যাস আছে তো? না, গত বছর থেকেই ছেড়ে দিয়েছি। কেন? গৃহস্থের সংসারে বুঝতেই তো পারছেন, ইচ্ছা থাকলেও। তা অবশ্যই ঠিক,
আচ্ছা, কিছু যদি মনে না করেন তো একটা কথা জিজ্ঞাসা করি। কি বলুন? আপনার বাবা? আমার বাবা অনেক দিন হলো স্বর্গে গিয়েছেন। মাও কিছুদিন হলো মারা গেছেন। ভাই বোন? এক ভাই দুই বোন আমরা। ভাই বড়? না, আমার ছোট। আমি সবার বড়। আপনাকেই তাহলে বোধহয় সংসার চালাতে হয়। উপায় কি বলুন? চাকরি করেন? করি। কিছুদিন হলো চাকরি একটা পেয়েছি। কতদিন হবে? এই ধরুন দিন 20-22 হবে। আরতি দেবী, আর দুটো প্রশ্নের আমি জবাব চাই। আরতি সন্দিগ্ধ দৃষ্টিতে কিরিটির মুখের দিকে তাকালো। তারপর স্থির শান্ত গলায় বললে, এখনো আপনি আপনার পরিচয় দেননি। আপনি কে জানতে পারি কি? কেনই বা এসেছেন আর কেনই বা এত সব প্রশ্ন করছেন? সেই কথাতেই আমি এবার আসছিলাম। শত্রুঘ্নবাবুকে আপনি চেনেন। নারায়ণী ম্যানশনে থাকেন। মৃত আশুবাবুর পার্সোনাল সেক্রেটারি। কতদিন তার সঙ্গে আপনার পরিচয়? হঠাৎ যেন আরতির মুখখানি ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু পরক্ষণে নিজেকে সে সামলে নিয়ে বলে, কে আপনি? তার আগে আমার প্রশ্নের জবাবটা দিন। কিরিটি শান্ত গলায় বললে, শত্রুঘ্নবাবুকে আমি চিনি না। চেনেন না? না। আরতি দেবী, আপনি সত্যের অপলাপ করছেন। শুনুন, আমি জানি তাকে কেবল আপনি চেনেনই না, ঘনিষ্ঠতাও আছে তার সঙ্গে আপনার। আপনিও মধ্যে মধ্যে তার কাছে যেতেন এবং তিনিও মধ্যে মধ্যে এখানে যাতায়াত করতেন। না, আপনি ভুল করছেন। ও নামে কাউকে আমি চিনি না এবং ও নামের কেউ এখানে কখনো আসেনি। আসেননি? চেনেন না? না। আশু বিশ্বাসকে চিনতেন? কে আশু বিশ্বাস? যিনি মাত্র কয়েকদিন আগে অদৃশ্য আততায়ীর হাতে তার শয়নকক্ষে নিহত হয়েছেন? না। সংবাদপত্রে নিউজটা পড়েননি? না, খবরের কাগজ আমি পড়ি না। কিরিটি মৃদু হাসল। সত্যকে চাপা দেওয়া যায় না আরতি দেবী। একদিন না একদিন তা প্রকাশ হয়ে পড়েই। আমি কোনো সত্য গোপন করিনি। হঠাৎ এবারে কিরিটি প্রশ্ন করল, আরতি দেবী, আপনার লেস বোনার অভ্যাস আছে? লেস? হ্যাঁ, মানে আরতি দেবী, আমার পরিচয় জিজ্ঞাসা করছিলেন না একটু আগে? আমার নাম কিরিটি রায়। রহস্যভেদী কিরিটি রায়? অর্ধস্ফুট কণ্ঠে কতকটা যেন স্বগতোক্তির মতোই কথাটা উচ্চারিত হলো। হ্যাঁ, আমি ভেবেছিলাম। কি? কি ভেবেছিলেন? শত্রুঘ্নবাবুকে বাঁচাবার জন্য হয়তো আপনি চেষ্টা করবেন। এসব কি আপনি বলছেন? ঠিকই বলছি। আশু বিশ্বাসের হত্যার ব্যাপারে পুলিশ তাকে সন্দেহ করেছে। সে কি? না না, তিনি সত্যিই নির্দোষ। সঙ্গে সঙ্গে ব্যগ্র ব্যাকুল কণ্ঠে বলে ওঠে আরতি। নির্দোষ? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করুন। কিন্তু আপনি কি করে তার নির্দোষিতার কথা বলছেন? তাকে তো আপনি চেনেনই না। যাকে চেনেন না, তবু তবু বলছি তিনি নির্দোষ। কিরিটি হাসল। তাহলে বলুন, কতদিন তার সঙ্গে আপনার পরিচয়? কি সূত্রে পরিচয়? পরিচয় এমন কিছু নেই। মধ্যে মধ্যে কদাচিৎ কখনো আমার মায়ের সঙ্গে তিনি দেখা করতে আসতেন। তাহলে একটু আগে যা বলছিলেন মিথ্যা। হ্যাঁ। তা আজ সকালে তিনি এসেছিলেন কেন? মা অসুস্থ ছিলেন, তার খবর নিতে। এসে শুনলেন বোধহয় মারা গেছেন তিনি। হ্যাঁ। এবারে বলুন তো, অয়েল কোম্পানিতে আপনি কত মাইনে পান? 300 টাকা। বেশ ভালো মাইনে পান তাহলে। তার চাকরিটা কে আপনাকে করে দিল? নিশ্চয়ই নিজের চেষ্টাতে পাননি। শত্রুঘ্নবাবুর মানে আশুবাবুর সুপারিশ কি? না। সত্যি কথা বলুন আরতি দেবী, কারণ জানবেন সত্য যা তা আমার কাছে অবিদিত থাকবে না। আমি জানি না, কিচ্ছু জানি না। সহসা যেন আরতি একেবারে ভেঙে পড়ল। বললে, কেন কেন আমাকে বিরক্ত করছেন? আপনি যান যান। আর আপনাকে আমি বিরক্ত করব না আরতি দেবী। আমার যা জানবার জানা হয়ে গিয়েছে। আচ্ছা, চলি। কিরিটি বের হয়ে গেল ঘর থেকে, আর আরতি ঘরের মধ্যে তক্তপোষটার ওপর ঝুঁক করে বসে পড়ে দুহাতে মুখ ঢাকল। ওই দিন সন্ধ্যারাত্রি প্রায় 8টায় শত্রুঘ্ন তার ঘরের মধ্যেই ছিল। রাধেশ ব্যানার্জি ও কিরিটি এসে তার ঘরে প্রবেশ করল। আসুন কিরিটি বাবু, শত্রুঘ্ন ক্লান্ত কণ্ঠে আহ্বান জানালো। কিরিটি শত্রুঘ্নের মুখের দিকে তাকালো। মুখখানা কেমন যেন শুকনো, দুশ্চিন্তার একটা ছায়া যেন স্পষ্ট সারা মুখে। মিস্টার ব্যানার্জি ফোনে বলছিলেন আপনি আসবেন, শত্রুঘ্ন বললে। হ্যাঁ, কতগুলো কথা আমাদের জানা দরকার।
বসতে বসতে কিরিটি বললে, বসুন না শত্রুঘ্নবাবু। শত্রুঘ্ন বসতে বসতে বললে, কি কথা? আপনি সেদিন আমার কাছে সত্য গোপন করেছিলেন কেন শত্রুঘ্নবাবু? সত্য গোপন করেছি? শত্রুঘ্ন কিরিটির মুখের দিকে তাকালো। হ্যাঁ, কিন্তু আপনি সেদিন বলেছিলেন অবিনাশ চক্রবর্তী ও তার স্ত্রী বাসন্তী দেবীকে আপনি চেনেন না, তাদের নামও কখনো শোনেননি, বলেননি আমাকে? বলেছি, কারণ তাদের আমি সত্যিই চিনি না। কিন্তু আমি যদি বলি এখনো সত্যকে গোপন করছেন শত্রুঘ্নবাবু, আপনি মিথ্যা বলছেন। মিথ্যা? হ্যাঁ, বাসন্তী দেবী ও অবিনাশ চক্রবর্তীকে শুধু চেনাই নয়, তাদের গুলু ওস্তাগর লেনের বাড়িতেও আপনার যাতায়াত ছিল, তাদেরই মেয়ে আরতি। কি এখনো অস্বীকার করবেন? শত্রুঘ্ন চুপ করে থাকে। শত্রুঘ্নবাবু, শত্রুঘ্ন মুখ তুলল। এবারে বলুন, কিরিটি শান্ত গলায় প্রশ্ন করে, তাদের সঙ্গে কি সূত্রে আপনার জানাশোনা? কতদিনের জানাশোনা আপনাদের? হ্যাঁ, আমি মিথ্যাই বলেছি কিরিটি বাবু। অবিনাশ চক্রবর্তীকে আমি শুধু চিনতামই না, তিনি পুত্রাধিক স্নেহে আমায় লালন পালন না করলে হয়তো কোনো ডাস্টবিনেই জন্মের পর মুহূর্তেই আমাকে মরতে হতো। তাঁরই দয়ায় আমি লেখাপড়া শিখেছি, বিয়ে পর্যন্ত পড়েছিলাম। তারপর একদিন কোনো কারণে আমি সেখান থেকে চলে আসি। অবিনাশ চক্রবর্তী আপনাকে আসতে দিলেন? তা দিতেন না হয়তো, কিন্তু আমি চলে এসেছিলাম তার মৃত্যুর পর। কি এমন হলো যে কারণে যিনি আপনাকে পুত্রের মতো একদিন লালন পালন করেছিলেন, তার মৃত্যুর পর তার অসহায় বিধবা স্ত্রী ও ছেলেমেয়েদের ফেলে আপনাকে চলে আসতে হলো? সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। অর্থাৎ কারণটা বলবেন না, যা মনে করেন। কোনো সম্পর্কই কি আর তাদের সঙ্গে অতঃপর রাখেননি? মধ্যে মধ্যে সামান্য অর্থ সাহায্য করেছি। এখন আর দরকার হবে না। কেন? আরতি দেবী চাকরি পেয়েছেন বলে? তাই? আচ্ছা শত্রুঘ্নবাবু, এই নারায়ণী ম্যানশনে যে অয়েল কোম্পানি আছে, সেখানে আরতি দেবী বেশ মোটা মাইনের চাকরি পেয়েছেন কিছুদিন আগে, নিশ্চয়ই জানেন? শুনেছি আরতির মুখে। কি করে চাকরিটা হলো তার জানেন কিছু? বলতে পারবো না। আপনার কোনো হাত ছিল না? অয়েল কোম্পানির কাউকেই আমি চিনি না। আশু বিশ্বাসের হাত থাকতে পারে বলে আপনার মনে হয়? বলতে পারি না। এখানে আপনার কাছে আরতি দেবী কখনো এসেছেন? এসেছে কয়েকবার। আশু বিশ্বাস জানতেন সে কথা? না। আশুবাবু তো মারা গেছেন, এখন আপনি কি করবেন? যেমন বজ্রধ্বনি কাগজে কাজ করছিলাম, যদি তারা রাখেন তো কাজ করব, নচেত অন্য কোনো চাকরি খুঁজে নিতে হবে। থাকবেন কোথায়? 2-1 দিনের মধ্যেই একটা বাসা ঠিক করে উঠে যেতে হবে। আর একটা কথা বলুন, আশুবাবু উইল করে গিয়েছেন জানেন? না। জানেন না? না। শোনেননি কথাটা? না। তার উইলে কি লেখা আছে জানেন? কেমন করে বলবো? তিনি আপনাকে নারায়ণী ম্যানশনের সম্পূর্ণ 3 তলার ফ্ল্যাটটা ও নগদ 50,000 টাকা দিয়ে গেছেন তার উইলে। আমাকে? কে আপনাকে এসব আজগুবি খবর দিল? যেই দিক, কথাটা সত্যি। তারপরই একটু থেমে কিরিটি বললে, কিন্তু কেন বলুন তো হঠাৎ তার এই দক্ষিণা তার এক সাধারণ কর্মচারীর প্রতি? বলতে পারবো না। তবে তিনি দিলেই যে তার দান আমি গ্রহণ করব, তারই বা কি মানে আছে? বলেন কি, গ্রহণ করবেন না? না। কেন? গ্রহণযোগ্য নয় বলে তার দান। ওটাই কি আপনার স্থির সংকল্প? হ্যাঁ। হয়তো তিনি আপনাকে সত্যিকারে স্নেহ করতেন, তার ওই টাকা আর এই বাড়ির একটা ফ্ল্যাট আপনাকে তার উইলে দিয়ে গিয়েছেন। তবে আপনি গ্রহণই বা করবেন না কেন? আমাকে অপমান করবার তার কোনো অধিকার নেই। হঠাৎ যেন একটু কড়া সুরেই কথাগুলো বলে শত্রুঘ্ন। অপমান? এতে অপমানের কি থাকতে পারে? নিশ্চয়ই থাকতে পারে, আপনি সে বুঝবেন না। মনে হচ্ছে তার প্রতি যেন আপনার একটা আক্রোশ ছিল। আমি তাকে মনে প্রাণে ঘৃণা করতাম। ঘৃণা করতেন? হ্যাঁ। তা সত্ত্বেও তার এখানে চাকরি করতেন? আশ্চর্য। এতে আশ্চর্যের কি আছে? তা আছে বই কি। যাক সে কথা। হয়তো তাকে ঘৃণা করা সত্ত্বেও তার কাছে চাকরি নেওয়াটা আপনার প্রয়োজন ছিল, তাই। শত্রুঘ্ন বাধা দিল, আপনাদের যদি আর কিছু না জিজ্ঞাসা করার থাকে তো আমাকে একবার বেরোতে হবে। না, আর কিছু জিজ্ঞাসা নেই।
চলুন মিস্টার ব্যানার্জি। কিরিটি ও রাধেশ ব্যানার্জি ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে কিরিটি বললে, চলুন ব্যানার্জি, একবার বেগম সাহেবের সাথে মোলাকাত করে আসা যাক। তাকে থাকবার জন্য খবর দিয়েছিলেন তো? হ্যাঁ। নুরুন্নেসা বেগমের বন্ধ দরজায় নক করতেই ভিতর থেকে সাড়া এলো। কে? আমি ব্যানার্জি, থানার ওসি। দরজা খুলে গেল। সেই পূর্বদিনের দাসী মরিয়ামি দরজা খুলে দিল। বেগম সাহেব আছেন? জি, বসুন। দাসী ভিতরে চলে গেল। একটু পরে নুরুন্নেসা বেগম ঘরে প্রবেশ করল। পরনে একটা সিল্কের লুঙ্গি, গায়ে গরম পাঞ্জাবি। এই যে ইন্সপেক্টর সাহেব, আমি জানতে চাই এভাবে আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছে কেন? বেশ ঝাঁঝালো সুরেই প্রশ্নটা করল নুরুন্নেসা বেগম। বসুন, কিরিটি বললে। আপনারা কি আমাকেই আশু বিশ্বাসের হত্যাকারী ভেবেছেন নাকি? আবার ঝাঁঝালো স্বরে প্রশ্ন নুরুন্নেসা বেগমের। ভাবাটা কি খুব অন্যায় হবে? কিরিটি শান্ত গলায় বললে। হোয়াট ডু ইউ মিন? আমি আশুবাবুকে হত্যা করেছি? আর ইউ ম্যাড? বেগম সাহেবা, কয়েকটা প্রশ্নের আমার জবাব চাই, কিরিটি বললে। না না, কোনো প্রশ্নের আপনাদের আমি জবাব দেব না। না দিলে আপনার প্রতি পুলিশের সন্দেহটা আরো ঘনীভূত হবে। যা খুশি আপনাদের করতে পারেন। এবারে রাধেশ ব্যানার্জি কথা বললে। গম্ভীর গলায় বললে, তাহলে আপনাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হব বেগম সাহেবা। অ্যারেস্ট? হ্যাঁ, এক্ষুনি যেতে হবে আপনাকে আমার সঙ্গে থানায়। হঠাৎ যেন দপ করে নিভে যায় নুরুন্নেসা বেগম। হাওয়া বের হয়ে যাওয়া বেলুনের মতো যেন হঠাৎ নুরুন্নেসা বেগমের মুখটা চুপসে যায়, কিন্তু পরক্ষণেই যেন নিজেকে সামলে নেয়। আমাকে অ্যারেস্ট করবেন? হ্যাঁ। কেন, কি করেছি আমি? আশু বিশ্বাসের হত্যার ব্যাপারে সাসপেক্টের লিস্টে আপনি একজন, ব্যানার্জি বললে। হঠাৎ ওই সময় দীর্ঘকায় এক ব্যক্তি এখানে পায়জামা ও স্লিপিং গাউন গায়ে জড়ানো কক্ষের মধ্যে এসে প্রবেশ করল। কি ব্যাপার নূর? কিরিটি আগন্তুকের দিকে তাকায়। লম্বা চওড়া বলিষ্ঠ গঠন, মাথার চুল কাঁচা পাকায় মেশানো, ক্লিন শেভড, মুখে পাইপ। আপনারা? আগন্তুক প্রশ্ন করল। রাধেশ ব্যানার্জি নিজের পরিচয় দিল। আপনি? আমার নাম হামিদুল হক। ওর স্বামী? রাধেশ ব্যানার্জি বলে। হ্যাঁ, কিন্তু ব্যাপার কি? এ বাড়ির মালিক আশু বিশ্বাসের হত্যার ব্যাপারে ওকে আমরা কিছু প্রশ্ন করতে চাই, রাধেশ ব্যানার্জি বললে। কিন্তু আমার স্ত্রীকে কেন? আশুবাবুর হত্যার সঙ্গে ওর কি সম্পর্ক থাকতে পারে যে ওকে প্রশ্ন করতে এসেছেন আপনারা? এই জন্য এসেছি যে, শান্ত গলায় রাধেশ ব্যানার্জি বললে, ওর মানে আপনার স্ত্রীর সঙ্গে আশু বিশ্বাসের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। আমি তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি একজন ভদ্র মহিলা সম্পর্কে। জানেন, আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা আমি আনতে পারি। আহ হামিদ, থামো, সহসা বাধা দিল নুরুন্নেসা। তারপর কিরিটির দিকে তাকিয়ে বললে, বলুন কি জানতে চান আপনারা? নূর, থামো হামিদ, ওরা কি জানতে চান ওদের বলতে দাও। বাট মাই ডিয়ার, তুমি বসো। কই বলুন কি আপনাদের প্রশ্ন? কিরিটি প্রশ্ন করে। আপনি আপনার সেদিনকার জবানবন্দিতে বলেছেন রাত 8:30টায় আপনি দুর্ঘটনার রাত্রে নিচের ফ্ল্যাটের মিস্টার বিশ্বাসের ঘরে গিয়েছিলেন। মিনিট 20-25 ছিলেন। সে তো বলেছি। বেশ, তারপর সে ঘর থেকে বের হয়ে আপনি কোথায় যান? কেন, বলেছি তো রাত্রের শোতে সিনেমায় গিয়েছিলাম। তা বলেছিলেন, কিন্তু সঙ্গে কে ছিল? তাও তো বলেছি, আমার এক বান্ধবী ছিল। তিনি কে, তার নাম কি, কোথায় থাকেন তিনি, আমরা জানতে চাই। কারণ? কারণ আপনি বলেছেন বান্ধবী, কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি কোনো বান্ধবী সে রাত্রে আপনার সঙ্গে ছিল না। তার মানে আপনারা বলতে চান আমি মিথ্যা বলেছি? হ্যাঁ, এবং আপনার সঙ্গে সে রাত্রে কে ছিল তাও আমরা জেনেছি। কে? কিরিটি শান্ত গলায় বললে, আপনার স্বামী, উনি হক সাহেব। কি আবল তাবল বকছেন? ও তো সবে কাল বিকালে ফিরেছে। স্খলিত কণ্ঠে হেসে উঠে কথাগুলো বলে নুরুন্নেসা বেগম। বেগম সাহেবা, আপনি সে রাত্রে যে সিনেমায় গিয়েছিলেন তার ম্যানেজার মিস্টার মালকানিকে চেনেন তো আপনি? কি চেনেন না? কিরিটি শান্ত গলায় কথাগুলো বলে নুরুন্নেসার দিকে তাকালো। কিরিটির সেই দৃষ্টি যেন ছুরির ফলার মতো নুরুন্নেসাকে বিদ্ধ করতে থাকে।
নুরুন্নেসার মুখখানা সত্যিই তখন ফ্যাকাশে হয়ে গিয়েছে। সে নির্বাক, বিমূঢ়। কিরিটি বলতে থাকে, এবং নিশ্চয়ই এও আপনাদের মনে আছে, আপনারা স্বামী স্ত্রী সে রাত্রে হাফ টাইমের আগেই বের হয়ে আসেন হল থেকে। রাত তখন ঠিক 10:15 হবে। এবার বলবেন কি, হল থেকে বের হয়ে রাত 10:15 থেকে রাত 12:30 পর্যন্ত আপনারা কোথায় ছিলেন? নুরুন্নেসা কেমন যেন অসহায় দৃষ্টিতে হামিদুল সাহেবের মুখের দিকে তাকালো এবারে। হামিদুল সাহেব বলে, হ্যাঁ, আমরা বের হয়ে এসেছিলাম। সে তো মিস্টার মালকানির মুখেই শুনেছি, কিন্তু বের হয়ে কোথায় গিয়েছিলেন? হোটেলে। কোন হোটেলে? হোটেল প্লাজাতে। হক সাহেব আবার আর একটা মিথ্যা বললেন। আর মিথ্যা এমনই জিনিস যে একটা মিথ্যা ঢাকতে 1000টা মিথ্যার প্রয়োজন হয়। অথচ যে মিথ্যাটা ঢাকার জন্য আবার মিথ্যা এসে গেল, সেই মিথ্যাটা কিছুতেই ঢাকা পড়ে না, কেবলই দাঁত খিচুতে থাকে। মিথ্যা বলছি আপনি বলতে চান? হক সাহেব চেঁচিয়ে ওঠে, নিশ্চয়ই, কারণ সে রাত্রে প্লাজায় আমি এক বন্ধুর সঙ্গে ডিনার খেয়েছি এবং আমরা রাত 8টা থেকে 11:30 পর্যন্ত প্লাজা হোটেলে ছিলাম। এখন বলুন সত্যি কথাটা, কোথায় ছিলেন আপনারা রাত 12:30 পর্যন্ত? হামিদুল হক যেন হঠাৎ থতমত খেয়ে গেল। বলুন, জবাব দিন আমার প্রশ্নের। আমরা এখানে চলে আসি, হক সাহেব বললে। না, আসেননি। আপনি কালই সন্ধ্যায় এসেছেন। এ কদিন গা ঢাকা দিয়েছিলেন। গা ঢাকা দিতে যাবো কেন? সেটা তো একমাত্র আপনারই জানার কথা, হক সাহেব, কিরিটি বললে। বলুন না, কেন হঠাৎ কটা দিন গা ঢাকা দিয়েছিলেন? গা ঢাকা দিইনি, আমার কাজ ছিল। কলকাতায় থেকেও বাসায় আসেননি? সময় পাইনি। কিরিটি আবার হাসল। হক সাহেব বলুন, আপনারা তো মাসে মাসে 400 টাকা করে এই ফ্ল্যাটে ভাড়া দিতেন। হ্যাঁ। ভাড়ার রসিদ একটা দেখাতে পারেন? ভাড়ার রসিদ কেন পারবো না, নিয়ে আসুন তো দেখি একটা। ওই সময় নুরুন্নেসা বেগম বলে ওঠে, সেসব কোথায় আছে কে জানে, খুঁজতে হবে। খুঁজেও বোধহয় পাবেন না। কি বলছেন? স্খলিত কণ্ঠে বলে ওঠে নুরুন্নেসা। কিরিটি বললে, থাকলে তো পাবেন। মানে? মানে অত্যন্ত স্পষ্ট, ভাড়া আপনাকে দিতে হতো না। বিনা ভাড়া এখানে আমরা আসি বলতে চান? হক সাহেব প্রতিবাদ জানাবার চেষ্টা করে। ঠিক আছে, একটা রসিদ যদি খুঁজে পান তো থানায় জমা দেবেন, কারণ আদালতের ঠিক ওই প্রশ্ন যে উঠবে সে বিষয়ে আমি নিশ্চিত। আদালত? খুনের মামলায় যখন জড়িয়ে পড়েছেন আপনারা, আদালতে আপনাদের হাজির হতে হবে বই কি। কিরিটি শান্ত গলায় বলবে। কিন্তু বিশ্বাস করুন, আশু বিশ্বাসকে হত্যা আমরা করিনি, হক সাহেব বলে ওঠে। আমাকে বলে কি হবে, আদালতেই যা বলবার বলবেন, কিরিটি বললে। শুনুন ইন্সপেক্টর, হক সাহেব যেন কি বলতে চায়, বাধা দেয় তার বেগম। সে তাকে থামিয়ে দিয়ে বলে, আমি রাত 11টায় ফ্ল্যাটে চলে এসেছিলাম, আমার হাজব্যান্ড আসেনি। কিরিটি পুনরায় প্রশ্ন করে, কেন? হক সাহেব বললে, আমার কাজ ছিল। বেগম সাহেবা, 11টা থেকে রাত 12:30 পর্যন্ত আপনি কি করছিলেন? ঘুমাননি নিশ্চয়ই? ঘুমাচ্ছিলাম। না, ঘুমাননি। আপনি রাত 11টা থেকে 12:15 মধ্যে কোনো এক সময়ে আবার, অর্থাৎ সে রাত্রে দ্বিতীয়বার নিচের ফ্ল্যাটে গিয়েছিলেন। নিচের ফ্ল্যাটে? হ্যাঁ, আশু বিশ্বাসের ঘরে। কে কে বললে? নুরুন্নেসার গলাটা কাঁপতে থাকে। তারপর যা ঘটেছিল তা হচ্ছে, কোনো একটা চাবি দিয়ে তার ঘরের সিন্দুকটা আপনি খোলবার চেষ্টা করেছিলেন। না না, চেঁচিয়ে ওঠে নুরুন্নেসা বেগম কিরিটির কথায় তীক্ষ্ণ প্রতিবাদে। কিরিটি পকেট থেকে এক টুকরো সাদা উল বের করে বললে, এটাই তার প্রমাণ। সিন্দুকের গা তালার কভারের সঙ্গে এই উলটা জড়িয়েছিল। এটা আপনার ব্যবহৃত সাদা শালের উল। নুরুন্নেসা বেগম ক্ষণকাল চুপ করে থেকে হঠাৎ কান্নায় ভেঙে পড়ে দুহাতে মুখ ঢেকে বলে, আমি আশুকে খুন করিনি, বিশ্বাস করুন, তাকে আমি খুন করিনি। গেটের তালার চাবিটাও আপনি নষ্ট করেছিলেন। নুরুন্নেসা বেগম কোনো জবাব দেয় না, কেবল কাঁদতে থাকে। কিরিটি মুহূর্তকাল দাঁড়িয়ে থেকে ব্যানার্জির দিকে তাকিয়ে বললে, চলুন মিস্টার ব্যানার্জি। রাধেশ ব্যানার্জি কিরিটির মুখের দিকে তাকালো, তারপর ঘর থেকে বের হয়ে এলো কিরিটির পিছনে পিছনে। পরের দিন সকালে আরতি সবে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল।
এমন সময় দরজার কড়াটা নড়ে উঠল। কে এলো দেখতো? আরতি ছোট বোনকে বললে। ছোট বোন চলে গেল এবং একটু পরে শত্রুঘ্ন এসে ঘরে ঢুকলো। তুমি? আরতি, তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে। কি কথা? আরতি শত্রুঘ্নের মুখের দিকে তাকালো। বেরোচ্ছ তো? হ্যাঁ। এক কাজ করো। কি? বড় রাস্তায় যে চা পান রেস্তোরাঁটা আছে সেখানে আজ সন্ধ্যা 7:30টায় আমি আসবো। তুমিও আসবে, কথা আছে। কোনো কথা থাকলে এখানেই তো বলতে পারো। না, যা বললাম তাই করো। আর শোনো, তোমাদের জন্য বেলতলায় একটা বাসা দেখেছি, কাল পরশুই সেখানে উঠে যাবে। এই নাও বাড়ির চাবি। আরতি কিন্তু কোনো আগ্রহই দেখালো না চাবির ব্যাপারে। ধরো চাবিটা। না, ও চাবির কোনো প্রয়োজন নেই। আছে, যা বলছি শোনো। ধরো চাবিটা। দুপুরে গিয়ে একসময় বাড়িটা দেখে এসো। আরতি এবারে হাত বাড়িয়ে চাবিটা নিল। আমি চললাম, মনে থাকে যেন। সন্ধ্যা ঠিক 7:30টায় চা পান রেস্তোরাঁতে। কথাগুলো বলে শত্রুঘ্ন আর দাঁড়ালো না, চলে গেল। বেলা 10টা নাগাদ কিরিটি রাধেশ ব্যানার্জির ফোন পেল। কে মিস্টার ব্যানার্জি? কি খবর? শত্রুঘ্ন আবার গুলু ওস্তাগার লেনের বাসায় গিয়েছিল। ঠিক আছে, যেমন নজর রাখতে বলেছি তেমনি নজর রাখতে বলবেন আপনার লোকটিকে ওর ওপরে। ও আর আরতি অন্য কোথাও মিট করলেই সঙ্গে সঙ্গে আমাকে সংবাদ দেবেন। আমি বাড়িতেই আছি। নুরুন্নেসা বেগমের ওপরেও কি? হ্যাঁ, নজর রাখতে হবে। সন্তোষ সিংহের কোনো খবর পেলেন? না। আর একটা কথা, সনাতনের উপরেও কি নজর রাখতে হবে? প্রয়োজন নেই। রাধেশ ব্যানার্জি ফোন ছেড়ে দিল। কিরিটি ফোনটা নামিয়ে রেখে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। বেলা 11টা। সকালেই সে ফোন করেছিল শত্রুঘ্নকে। বেলা 11টায় তাকে এখানে এসে দেখা করবার জন্য। শত্রুঘ্ন বলেছে আসবে। সিঁড়ির মাথায় কলিং বেলটা বেজে উঠল। একটু পরে জঙ্গলি এসে ঘরে ঢুকলো। শত্রুঘ্নবাবু এসেছেন, এই ঘরে পাঠিয়ে দে। জঙ্গলি চলে গেল এবং অল্পক্ষণ পরেই শত্রুঘ্ন জঙ্গলির পিছনে পিছনে এসে ঘরে ঢুকলো। আসুন শত্রুঘ্নবাবু। শত্রুঘ্নর চেহারাটা যেন আরো ক্লান্ত, আরো বিষণ্ণ মনে হলো গতকালের থেকে। বসুন। শত্রুঘ্ন বসল। শত্রুঘ্নবাবু বলুন। ইউনিভার্সিটির বিএ পরীক্ষায় উত্তীর্ণকারীদের লিস্টের মধ্যে আপনার নামটা তো পেলাম না। পাবেন না? পাবো না? হ্যাঁ, আমার অন্য নাম ছিল তখন, শান্ত গলায় বললে শত্রুঘ্ন। অন্য নাম? হ্যাঁ, শত্রুঘ্ন আমার নাম নয়, আমার নাম প্রফুল্ল চক্রবর্তী। কিরিটি যেন সহসা চমকে ওঠে, বলে তবে কি প্রফুল্লবাবু? ও নামে আমাকে ডাকবেন না, ও নামটা আমি ত্যাগ করেছি। কিরিটি যেন মুহূর্তকাল কি ভাবলো, তারপরেই শান্ত গলায় প্রশ্ন করলো, আশু বিশ্বাস আপনার সত্যিকারের নামটা জানতেন? না। আপনার সার্টিফিকেট দেখতে যাননি কখনো তিনি? না। আপনি তাহলে অবিনাশ চক্রবর্তীর কোনো? না। বলছি তো তিনি আমার পালক পিতা। আপনার জন্মদাতার নাম কি? বলবো না। বললে বোধহয় ভালোই করতেন। কারো সাধ্য নেই আমার ভালো করে এই জগতে, ক্লান্ত গলায় বললে শত্রুঘ্ন। কিন্তু আপনি আমাকে ডেকেছিলেন কেন? আশু বিশ্বাসকে আপনি প্রচন্ড ঘৃণা করতেন, তাই না? হ্যাঁ, কতবার বলবো সে কথা। তবু তারই ওখানে আজ প্রায় 3 বছর ধরে চাকরি করছিলেন। করছিলাম। কেন করছিলেন? কোনো সুযোগের অপেক্ষায় কি? সহসা যেন চমকে মুখ তুলে তাকালো শত্রুঘ্ন। কিরিটির সঙ্গে চোখাচোখি হলো। শত্রুঘ্ন দু চোখের মণিতে যেন চাপা আগুনের দীপ্তি, যেন দুটো ধারালো ছুরির ফলা। শত্রুঘ্নবাবু, কি সম্পর্ক ছিল আপনার তার সঙ্গে? কোনো সম্পর্ক ছিল না। তবু তাকে আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যার সংকল্প এঁটেছেন মনে মনে। হ্যাঁ, তাই তাই তাকে আমি হত্যা করেছি, শত্রুঘ্ন বলে উঠল। হ্যাঁ, আমি তাকে হত্যা করেছি। আপনি থানায় সংবাদ দিন। বুঝতে পারছি শত্রুঘ্নবাবু, প্রচন্ড বিদ্বেষ ছিল আপনার তার প্রতি। হ্যাঁ ছিল। আর কেন ছিল জানেন? বলুন, থামলেন কেন? আমার সত্যিকারের পরিচয়টাই যখন আপনি জেনেছেন কিরিটিবাবু, তখন আর কিছুই গোপন করতে চাই না। সবই বলবো যা জানতে চান। আমার মা, তাকে তার কুমারী অবস্থায়। শত্রুঘ্ন লজ্জায় অধোবদন হলো। আন্দাজ করেছিলাম কতকটা ওই রকম, বিশেষ করে আশু বিশ্বাসের ডায়েরিটা পড়ে। ডায়েরি? হ্যাঁ, আর আপনি হয়তো শুনে আশ্চর্য হবেন, আশু বিশ্বাস আপনাকে চিনতে পেরেছিলেন, আর তাই হয়তো তার কৃত পাপের প্রায়শ্চিত্ত করতে তার উইলে। চুপ করুন, চুপ করুন, তার কথা বলবেন না।
আরতি এসে ওই সময় ঘরে ঢুকলো। আসুন আরতি দেবী, কিরিটি আহ্বান জানালো। আরতি, তুমি? শত্রুঘ্নের কণ্ঠ হতে বিস্ময়ের সঙ্গে নামটা যেন উচ্চারিত হলো। আমি ওকে আসতে বলেছিলাম, কিন্তু কেন? ও তো আশু বিশ্বাসকে হত্যা করেনি, হত্যা করেছি আমি। আমাকে গ্রেপ্তার করুন, যেতে দিন প্লিজ, ওকে যেতে দিন কিরিটি বাবু। শত্রুঘ্ন মিনতিতে একবারে যেন ভেঙে পড়ল। বসুন, স্থির হন শত্রুঘ্ন বাবু। আমার এখানে পুলিশ আসার কোনো সম্ভাবনাই নেই, আর পুলিশ জানেও না যে আপনারা এ সময় এখানে আসবেন বা আসতে পারেন, কিরিটি শান্ত গলায় বললে। কিরিটি বাবু, আরতি ডাকলো। বলুন। দাদা আশু বিশ্বাসকে হত্যা করেনি, করেছি আমি। আর কেন হত্যা করেছি জানেন? আমাকে চাকরি দিয়ে সে আমার উপরে। বলতে হবে না আরতি দেবী, ব্যাপারটা আমি পূর্বেই অনুমান করেছিলাম, কিরিটি বললে। ও কেবল শয়তানি নয়, জঘন্য একটা লম্পট, আরতি বললে। সে রাত্রে আমাদের বাসায় গিয়ে চেঁচিয়ে উঠল শত্রুঘ্ন। আরতি, আরতি, থামো থামো। না দাদা, আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করব, তোমাকে করতে হবে না, আরতি বলে ওঠে। ওর কোনো কথা বিশ্বাস করবেন না কিরিটি বাবু, ও হত্যা করেনি। আরতি নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। আশু বিশ্বাসকে হত্যা করেছি আমি 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 না আমি। শুনুন, সে রাত্রে কি হয়েছিল, আরতি বলবার চেষ্টা করে। আমি জানি কি হয়েছিল আরতি দেবী, কিরিটি বললে। সে রাত্রে কিছু টাকা নিয়ে আশু বিশ্বাস আপনাদের বাড়িতে যান। তারপর হয়তো আপনি খেপে যান এবং হাতের কাছে কিছু না পেয়ে সামনেই ছিল একটা কুশের কাঁটা, সেটা তার বুকে বিধিয়ে দেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে আশু বিশ্বাস পড়ে যায়। আমি বুঝেছিলাম পোস্টমর্টেমের রিপোর্ট থেকেই যে কোনো নারীর হাতেই সম্ভবত আশু বিশ্বাসের মৃত্যু ঘটেছে, নচেত তার বুকের হার্টের মাসুলের মধ্যে ক্রুশ কাঁটার ভাঙা অগ্রভাগটা পাওয়া যেত না ময়নাতদন্ত করতে গিয়ে মৃতদেহে। শত্রুঘ্ন বোবা, যেন পাথর, কিরিটি বলতে থাকে। আপনি প্রফুল্লবাবু হয়তো সে সময় সন্দেহের বশে আশু বিশ্বাসকে ফলো করেই সেখানে গিয়ে হাজির হয়েছিলেন। শত্রুঘ্ন নির্বাক। কিরিটি আবার বলতে থাকে, বোনকে বাঁচানোর জন্য আপনি আর আরতি দেবী দুজনে পরে মৃতদেহ বহন করে নারায়ণী ম্যানশনে নিয়ে যান, এবং পাছে আরতি দেবীকে কেউ না দেখে ফেলে এবং দেখলেও না চিনতে পারে, তাই আপনার কালো ওভারকোটটা ওর গায়ে পরিয়ে এনেছিলেন, এবং ভাগ্যক্রমে কোলাপসিবল গেটের তালাটা ভাঙা থাকায় ভিতরে গিয়ে ডেড বডিটা তার ঘরে রেখে আসতে কোনোই অসুবিধা হয়নি। আপনাদের আসতে একজন দেখেছিল, নারায়ণী ম্যানশনের দারোয়ান, কিন্তু একটা কথা বুঝতে পারেনি, আপনি জানতে পেরেছিলেন কি করে যে আশুবাবু গুলু ওস্তাগর লেনের বাসায় যাচ্ছেন? আরতি বললে, আমি টেলিফোনে দাদাকে খবরটা দিয়েছিলাম। আর ওভারকোটটা? ওটা আমার, প্রফুল্ল বললে। কিরিটি অতঃপর বললে, আপনারা জানেন না, তালাটা ভেঙেছিল নুরুন্নেসা ও তার স্বামী আগেই, সিন্দুক থেকে টাকা চুরি করবার জন্য, কারণ তারা জানতো সে রাত্রে আশু বিশ্বাস বের হবে। কৃষ্ণা যে ইতিমধ্যে কখন ঘরে এসেছে ও কিরিটির কথা শুনছে কিরিটি জানতে পারেনি। হঠাৎ কৃষ্ণার প্রশ্নে ও ফিরে তাকালো। কৃষ্ণা বললে, কি করে জানতো তারা? জানতো এই জন্য যে নুরুন্নেসা একসময় আশু বিশ্বাসের প্রণয়নী ছিল। আরতির প্রতি তার নজর পড়েছে সেটা সে হয়তো জানতে পেরেছিল কোনো ক্রমে। কিন্তু মৃতদেহটা নারায়ণী ম্যানশনে নিয়ে গিয়েছিলেন কেন? সিঁড়িতে মৃতদেহটা রেখে দেব বলে। কিন্তু আরতি হঠাৎ তালাটা টেনে দেখে তালাটা খোলা। সে কথা আমায় বলতেই আমি তখন মৃতদেহটা তার ঘরে নিয়ে গিয়ে রেখে আসি, প্রফুল্ল বললে। কিরিটি বললে, আরতি দেবী, আইন কি বলবে না বলবে তা নিয়ে আমার এক্ষেত্রে কোনো মাথা ব্যথা নেই, কারণ কেতাবি আইনের বাইরেও একটা আইন আছে, বিধাতার আইন। সেই আইনে যদি কেউ আপনাদের বিচার করে তো আপনাদেরই নির্দোষ বলবে। আপনারা চলে যান। প্রফুল্ল তাকালো কিরিটির মুখের দিকে। পুলিশে খবর দেবেন না? না, তারা যা বুঝবে করবে, কিন্তু আপনি? আমার বিচারে আপনারা, আপনার বোন হত্যাকারী নন। কিরিটি বাবু, প্রফুল্লর গলাটা ধরে আসে। একটা কথা প্রফুল্লবাবু কেবল বলবো, আপনার স্বর্গত জননীর উপরে কোনো ক্ষোভ আর রাখবেন না। ডায়েরিটা আমি পেতে পারি? প্রফুল্ল বলে। না, সেটা আমি পুড়িয়ে ফেলেছি, যান এবারে। প্রফুল্ল ও আরতি দুজনে এগিয়ে এসে কিরিটির পায়ের ধুলো নেয়। ভাই ও বোন বের হয়ে গেল ঘর থেকে। কৃষ্ণার চোখে জল। কৃষ্ণা, বলো, খুশি হয়েছ? তোমার কি মনে হয়?
খুশি হয়েছ? কৃষ্ণা হাসল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।